লোকে বলে না শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়, এগুলো সমস্ত মিথ্যে কথা। 1 লক্ষ বছর আগে যখন মানুষ এসেছিল তখন কিন্তু পৃথিবীতে মানুষদেরকে বলা হতো হার্বিভোরাস। রোগটা হচ্ছে তোমার হাঁড়ি, তুমি যেখানে রান্নাঘরে রান্না করে খাচ্ছ সেই হাঁড়িটা তোমার প্রবলেম, তোমার কিচেন প্রবলেম। যেমন গত 2 বছর আমি শুধু কাঁচা খাই, নো কুকড ফুড, শুধু কাঁচা। একটা ছেলে যদি সারা বছর পড়াশুনো না করে তার রেজাল্ট কী হবে? খারাপই হবে। এবার এই জিনিসটা মানুষ একটা থাপ্পড়ে শিখতে পারে, 10টা থাপ্পড়েও শেখে, কেউ সারা জীবন দিয়েও শেখে না। প্রকৃতি বড় লোক বোঝে না। সেখানে কিন্তু কে রাষ্ট্রপতি, কে মুখ্যমন্ত্রী, কি রিক্সাওয়ালা, তার বোঝার জায়গাই নেই। প্রকৃতির ক্ষমতা আছে আমাকে 100 বছর নয়, আমাকে আরও বেশি বছর বাঁচিয়ে রাখার। নমস্কার। দেখুন, আমাদের এই পৃথিবীতে জীবনের প্রচুর চাহিদা আছে। কেউ অর্থবান হতে চায়, কেউ ভালো কেরিয়ার তৈরি করতে চায়, কিন্তু সবথেকে বেশি আমরা যেটা চাই সেটা হচ্ছে বাঁচতে। এবং সেই বাঁচাটা আরও সুন্দর কিভাবে হবে, আরও দীর্ঘায়িত কিভাবে হবে, এবং আমরা কিভাবে বেশি দিন বাঁচতে পারবো, সেটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের লাইফস্টাইলটা কিরম আছে তার উপর। এবং এই লাইফস্টাইলের মধ্যে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক বা বিষয় হচ্ছে আমাদের খাদ্যের অভ্যাস। অর্থাৎ আমরা কি খাচ্ছি, কখন খাচ্ছি কিংবা কেমন খাচ্ছির উপর ডিপেন্ড করছে আমরা কেমনভাবে বাঁচবো। আমাদের কি একটু গ্যাসের প্রবলেম হবে, একটু অম্বল হবে, আমরা সবসময় ভয়ে ভয়ে খাবো, নাকি আমরা সুস্থ শরীরে বেঁচে এই পৃথিবীটাকে উপভোগ করতে পারবো। তা এই বিষয়ে আমরা আলোচনা করার জন্য আজকে আমাদের যিনি বিশেষ অতিথি এসছেন, তিনি একজন নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদ। তিনি ল্যামিনা রিসার্চ সেন্টার তার প্রতিষ্ঠাতা এবং তার সেই কোম্পানিটি চলে, এবং তিনি গোটা পৃথিবীতে এই খাদ্যাভ্যাস নিয়ে বহু জায়গায় বহু কনফারেন্সে বক্তব্য রেখেছেন, এবং তিনি একজন লেখকও বটে। তার লেখা এই সংক্রান্ত বেশ কিছু বই আছে, এবং বাংলাতে, অর্থাৎ যারা বাংলার দর্শক রয়েছেন তাদের সেগুলো পড়তে সুবিধাও হবে। তাই বাংলাতে আমরা আপনাদের জন্য আজকে একটি এপিসোড এনেছি যেখানে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি ওয়েলকাম করছি ডক্টর সমীর কুমার ধারাকে। নমস্কার। দেখুন, যেটা প্রথমেই জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে এখন না মানুষের বহু সমস্যা। এই সমস্যা মানে যে শুধু বড় বড় যে রোগগুলো হচ্ছে, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো না। প্রচুর মানুষের, ইনফ্যাক্ট যারা কম বয়স্ক তাদেরও দৈনন্দিন বেশ কিছু সমস্যা। কারোর হজম হয় না, কারোর ঠিক করে ঘুম হয় না, কারোর গ্যাসের সমস্যা। তো এটা কি আমাদের লাইফস্টাইলের জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে? আপনি কি মনে করেন ব্যাপারটা নিয়ে? এই পুরো ব্যাপারটা যদি আমি বুঝিয়ে বলি তাহলে আমার মনে হয় একটা গল্প বললে অনেক সুবিধে হবে। ডেফিনেটলি বলুন। যে যদি আমি একটা ছাগলকে নিয়ে আমি চেন্নাই চলে যাই, তাহলে আমি সেখানে গিয়ে কি খাবো? ইডলি খাবো, ধোসা খাবো। ছাগলটা কি খাবে? ঘাসই খাবে। আবার ওই ছাগলটাকে নিয়ে যদি আমি বম্বে চলে আসি, বম্বেতে গিয়ে আমি খাচ্ছি বড়া পাও, ছাগলটা ঘাস খাবে। আবার ওই ছাগলটাকে নিয়ে যদি আমি গুজরাট চলে যাই, গুজরাটে গিয়ে আমি খাচ্ছি ভাবড়া, খাবড়া, ধাবড়া, ধোকলা, এই ধরনের খাবার দাবার। আর ছাগল কি খাচ্ছে? ঘাসই খাচ্ছে। যদি আমি ছাগলটাকে নিয়ে দিল্লি চলে আসি, দিল্লিতে আমি খাবো রুটি, সবজি, পনির, আর ছাগল ঘাস খাচ্ছে। আবার যদি কলকাতায় চলে আসি, কলকাতায় এলে আমি ভাত, মাছ, রসগোল্লা, ল্যাংচা, বোঁদে এইসব খাচ্ছি, ছাগল কিন্তু ঘাস খাচ্ছে। আবার ওই ছাগলকে যদি আমি একটু পাসপোর্ট ভিসা বানিয়ে বিদেশ চলে যাই, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, জার্মান, তো ওখানে গিয়ে আমি কি খাবো? পিজা খাবো, বার্গার খাবো, পেস্ট্রি খাবো, কেক খাবো, ছাগল কিন্তু ঘাসই খাচ্ছে। তাহলে একটা অশিক্ষিত ছাগল সে জানে কি খেতে হয়, কতটা খেতে হয়, কখন খেতে হয়, কিন্তু একটা শিক্ষিত মানুষ সে জানে না কি খেতে হয়, কখন খেতে হয়, কতটা খেতে হয়। সেই জন্য মানুষের কিন্তু আজকে এত সমস্যা, কারণ মানুষ তার খাবারটা না খেয়ে সে ভুল খাবার খাচ্ছে। আর তার জন্য তার এই যে যত রকমের সমস্যার কথা আমরা আলোচনা করব বা করছি, সেটার জন্য দায়ী কিন্তু তার খাওয়া দাওয়া। তাহলে আজকে যদি মানুষ প্রকৃতির খাবার ছাগলের মতো খেতে পারতো বা পারে, তাহলে মানুষ কিন্তু সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারে। ওকে, অর্থাৎ খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট নয়, খাওয়া দাওয়াটাই হচ্ছে আমাদের শরীরের হচ্ছে ফুয়েল, এনার্জি। এবার আমরা কি করেছি? আমরা সভ্যতা দিকে তাকিয়ে যদি মনে করি যে মানুষ অনেক সভ্য হয়েছে, সে কেন আর প্রকৃতির খাবার খাবে? সে তো পিজা খাবে, বার্গার খাবে, তার কারণ অনেক ডেভেলপ সে করেছে। আগে যখন মানুষ আদিম সভ্যতার সময়, আজ থেকে 1 লক্ষ বছর আগে মানুষ যখন পৃথিবীতে আসে,
তখন সে আর প্রকৃতি আর কেউ ছিল না। হুম তারপরে মানুষ তার বুদ্ধি দিয়ে ঘর বানিয়েছে, বাড়ি বানিয়েছে, রাস্তাঘাট বানিয়েছে, গাড়ি বানিয়েছে, সে অনেক রকম ধরনের টিভি, মোবাইল ফোন, আজকের দিনে হেলিকপ্টার, এরোপ্লেন সমস্ত কিছু বানিয়ে ফেলেছে এবং মানুষ মনে করছে যে আমি তো অনেক উন্নত হয়ে গেছি, অনেক সভ্য হয়ে গেছি। কিন্তু এই যে সমস্ত সভ্যতার কথা আমরা বলছি, এই সমস্ত সভ্যতা কিন্তু শরীরের বাইরে, শরীরের ভেতরে কিন্তু কোনো সভ্যতার আঁচ পৌঁছয়নি। কারণ 1,00,000 বছর আগে মানুষের হৃৎপিণ্ড যেভাবে কাজ করত, আজ 1,00,000 বছর পরে মানুষের হৃৎপিণ্ড সেভাবেই কাজ করছে। মানুষের যেভাবে রক্ত সংবহন কাজ করতো, চলতো, চলাফেরা করতো, যেভাবে ফুসফুস কাজ করতো, যেভাবে লিভার কাজ করতো, একই রকমভাবে কাজ করছে। মানুষের 9 মাস 10 দিন লাগতো একটা সন্তান জন্মগ্রহণ করতে, আজও কিন্তু তাই। তার মানে সভ্যতা হয়েছে বলেই আমার ওই 9 মাস 10 দিন আর লাগছে না। আমি আমেরিকার প্রেসিডেন্ট, তার মানে আমার 3 দিনে হয়ে যাবে। আর আমি একজন রিক্সা টানি, রিক্সা চালাই, আমি গরিব মানুষ, সেই জন্য আমার জন্য 1 বছর 2 বছর আমার জন্য বেশি, এরকম কিন্তু নয়। কিন্তু নেচারের কাছে সবাই সমান। সবাই সমান। তার মানে আমার বহিরাগত পৃথিবীতে আমি অনেক বদল ঘটিয়েছি, কিন্তু যেদিন মানুষ তার আভ্যন্তরীণ শরীরের ভেতরে কিছু বদল ঘটানোর চেষ্টা করেছে, সেদিন থেকে কিন্তু মানুষ বিপদে পড়েছে। বিপদে পড়েছে। মানে আপনি বলছেন যে আমরা সভ্য হয়েছি কিন্তু নেচার থেকে দূরে সরে গেছি। তাহলে এই নেচারকে সঙ্গে নিয়ে সুস্থ মানুষ কিভাবে থাকতে পারে? মানে আজকের ডেটে আপনি তো বললেন, একটা হালকা উদাহরণ দিয়ে বোঝালেন যে কোথায় কোথায় ভুল হচ্ছে, কিন্তু আমরা যদি সুস্থ থাকতে চাই কি কি করা যেতে পারে? বেসিক্যালি আমরা যদি দেখি না, আমাদের যে মানব শরীর সেটা একটা অটোমেটিক মেশিন। এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু কারণ নেই, কারণ এই মেশিনটাতে আমার কিন্তু কোনো ভূমিকা নেই। যা কিছু জিনিস শরীর নিজে নিজেই করে, নিজে নিজেই তাকে চেয়ে নেয়। যেমন সাপোজ যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, সে খুব বেশি হলে 2 কেজি 3 কেজির একটা মাংসপিণ্ড ডালা থাকে। তারপর সেই মাংসপিণ্ডটা কিন্তু ধীরে 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 বড় হয়। তাহলে তার বড় করার জন্য আমার পেছনে কিন্তু কোনো হাত নেই। এবং সে খিদে পাচ্ছে, শরীর নিজেই কিন্তু খাবার চেয়ে নিচ্ছে। শরীরে ঘুম পাচ্ছে, শরীর কিন্তু নিজেই বলছে আমার ঘুম পাচ্ছে। শরীরের জল তেষ্টা পাচ্ছে, শরীর নিজে চেয়ে নিচ্ছে। শরীরের হাই উঠছে, শরীরের টয়লেট পাচ্ছে, শরীর কিন্তু নিজে বলছে এই আমাকে টয়লেটে নিয়ে চলো। আমি যদি আমার শরীরটাকে দেখি, এটা কিন্তু একটা অটোমেটিক মেশিন। এই শরীরে আমার কিন্তু কিছু করার নেই। শরীর যে চাহিদা, সেই চাহিদাটাকে পূরণ করাই আমার কাজ। যদি আমি শরীরের চাহিদা পূরণ না করি তাহলে কি হবে? তাহলেই আমি শরীর খারাপ হবে। এবার এটা কিন্তু কোনো শরীর খারাপ না। আমার জল তেষ্টা পাচ্ছে, জল খেলাম না। আমার টয়লেট পাচ্ছে, আমি টয়লেট গেলাম না। একটা ছোটো বাচ্চাকে তার মা সকালবেলা হয়তো তুলে দিয়েছে, যা তুই টয়লেট চলে যা, তোকে স্কুলে যেতে হবে। এবার ও ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠে টয়লেট গিয়ে বসে আছে, তো টয়লেট পাচ্ছে না তখন। এবার মা বলছে তাড়াতাড়ি কর, স্কুল বাস চলে আসবে বাবু। এবার ছোটো ছেলেটা সকালবেলা পাউরুটি দুধ কলা খেয়ে স্কুলের বাসে চড়ে উঠেছে। এবার স্কুলের বাসে যখন সে চড়েছে তখন তার হয়তো টয়লেট পেয়েছে। কিন্তু সভ্য মানুষ সে কী করবে? তাকে বলা হয়েছে তুমি কিন্তু বাসে টয়লেট করতে পারবে না। এবার ও স্কুলে পৌঁছে গেছে, হাত উঠিয়ে বলছে মে আই গো টু টয়লেট। ম্যাডাম বলছে তুমি তো এক্ষুনি এলে, তুমি কি টয়লেট যাবে? এখন বসো চুপ করে, ক্লাস হবে। ছেলেটা কিন্তু চুপ করে ভদ্র সেজে বসে আছে। তাহলে এই যে তার ভদ্র সাজা, এই যে টয়লেটে না যাওয়া, আবার যখন সে স্কুল ছুটির পরে বাড়ি চলে এসেছে তখন খেলতে খেলতে ভুলে গেছে। ঠিক একই রকমভাবে পরের দিন সকালবেলা আবার ওই একই ব্যাপার, টয়লেটটা তার হলো না। তাহলে এই যে টয়লেটটা তার হলো না 2 দিন 3 দিন, তারপরে কি তার পেটে ব্যথা হবে, তার মাথার যন্ত্রণা হবে, তার জ্বর আসতে পারে, তার ঘুম না হতে পারে। তখন তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে পৌঁছেছে, বলছে ডাক্তারবাবু আমার ছেলেটার কিন্তু টয়লেট হচ্ছে না, ওর কনস্টিপেশনের প্রবলেম। ডাক্তারবাবু মাথা নেড়ে বলছে ইয়েস, ওকে একটা ওষুধ দিয়ে দিচ্ছি আমরা। তাহলে এটা কি তার ওষুধ খাওয়ার প্রবলেম ছিল না তার লাইফস্টাইলের প্রবলেম ছিল? তার মানে বডির নির্দেশ সে মানেনি। বডির নির্দেশ তোমাকে জল খেতে হবে, বডির নির্দেশ তোমাকে খাওয়া খেতে হবে। তুমি খাওয়া খাবে না, তোমার শরীরে স্টারভেশন শুরু হবে। তুমি জল খাবে না, তোমার বডি শুকিয়ে যাবে। তোমার টয়লেট পাবে, তোমাকে যেতে হবে, নাহলে তোমার শরীরে টক্সিন বেড়ে যাবে। তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমোচ্ছ না। এবার তুমি বলছো আমার ইনসোমিনিয়া প্রবলেম। আরে ইনসোমিনিয়া প্রবলেম কেন? দীর্ঘদিন তোমার বডি চেয়েছে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও, তুমি ঘুমোওনি। তাহলে এই যে বডির নির্দেশ আমি মানলাম না, এই না মানাটাই কিন্তু শরীরের রোগ। তার মানে আমি যদি সুস্থ হতে চাই, আমাকে শরীরের কথা শুনে চলতে হবে। লোকে বলে না শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়, এগুলো সমস্ত মিথ্যে কথা। মানে আমি সহাবো কেন? শুধু কারণ শরীরকে তুমি শরীর তোমাকে বলছে আমার শরীরে খিদে পাচ্ছে, তাকে তুমি সহাবে কেন? যদি তুমি সহাও তাহলে তোমাকে শুয়ে যেতে হবে। তার সাথে একটাও কথা আছে যেরকম যে সুস্থ থাকতে ব্যস্ত কেন? ব্যস্ত কেন? যেমন আমাদের সমাজে একটা প্রবাদ আছে, ভরা পেটে ফল খালি পেটে জল। হ্যাঁ, এর পরে কিন্তু 2টো লাইন ছিল, ভরা পেটে ফল খালি পেটে জল, দলে দলে হসপিটালে চল, এরপরে শ্মশান ঘাটে চল।
এই দুটো লাইন কিন্তু মুছে গেছে। তার কারণ কি, যদি ভরা পেটে ফল খাই মানুষ অসুস্থ হবেই হবে। কারণ ফল একটা ফ্রুক্টোজ, সেই ফ্রুক্টোজ যখন কার্বোহাইড্রেটের সঙ্গে ভরা পেটের সঙ্গে মিশবে ইটস ক্রিয়েট অ্যালকোহল, এবং এই অ্যালকোহল যখনই তৈরি হবে তার বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে গ্যাস। তাহলে আমার শরীরে গ্যাস বাড়া মানে আমার শরীরে হার্ট অ্যাটাক, ক্যান্সার, আলসার সমস্ত কিছুর প্রবলেম কিন্তু ওখান থেকে শুরু হচ্ছে। তাহলে আমি যদি ভরা পেটে ফল খাই তাহলে আমাকে ডেফিনেটলি হসপিটালে যেতেই হবে, ডেফিনেটলি আমার শরীর খারাপ হবে। তার মানে এটা ছিল ভরপেট ফল, ভরা পেটে ফল নয়। তাহলে এরকম বহু প্রবাদ আমাদেরকে রোজ অসুস্থ করে, ভুল শেখাচ্ছে। তার মানে আজকের দিনের অসুস্থতা যতটা না শরীরের অসুস্থতা, বেশি হচ্ছে আমার খাবার দাবারের ভুল, আমার প্র্যাকটিস এবং আমার ভুল জানা। এই জিনিসগুলো মিশে গিয়ে আজকের দিনে মানুষের এত শরীর খারাপ হচ্ছে। তাহলে একজন প্রফেশনাল নিউট্রিশনিস্ট হিসাবে যখন বিভিন্ন সমস্যা নিয়ে পেশেন্টরা আসছে আপনার কাছে, আপনারা প্রথমে কি ধরনের কনসাল্ট করেন তাদেরকে? বেসিক্যালি আজকের যে সমস্ত সমস্যাগুলো তাদের মাথার মধ্যে ঢুকে গেছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, আলসার, এই সম্বন্ধে তাদের ধারণা হওয়া দরকার। কারণ এই রোগটা আদৌ কি রোগ, এর জন্য কি চিকিৎসা দরকার, না এর জন্য অন্য কিছু প্রয়োজন? মানে এরকম সমস্যা নিয়ে তো আসে প্রচুর মানুষ আছে, রোজই প্রচুর মানুষ আছে, রোজ গ্যাস অ্যাসিডিটি, কনস্টিপেশনের প্রবলেম, পাইলসের প্রবলেম, সেক্সুয়াল ডিসঅর্ডার, কারো চোখ প্রবলেম হয়ে গেছে, দাঁতের প্রবলেম হয়ে গেছে, স্কিনের প্রবলেম হয়ে গেছে। 15 বছর 20 বছর তারা বিভিন্ন হসপিটালে ঘুরে বেরিয়েছে, ডাক্তারের কাছে গেছে, সারেনি। বাধ্য হয়ে তারা অল্টারনেটিভ কিছু খোঁজার চেষ্টা করেছে, ওষুধ খেয়ে ক্ষণিকের তৃপ্তি। তারপরে যখন আমাদের কাছে আসে তখন তাকে আমরা কি করি, প্রথমে বোঝাই যে প্রবলেমটা কি, আগে আপনি বুঝুন, না হলে কিন্তু আপনি এটা থেকে মুক্তি পাবেন না। তারা মনে করে এটা আর কেউ সমাধান দিতে পারে, কিন্তু আমাদের বডির মেকানিজম বলছে যে তোমার প্রবলেম তুমি সারিয়ে ফেলতে পারো, সেরকম তোমার বডিতেই কিন্তু মেকানিজম আছে। যদি আজকে আমরা বলি যে ভারতবর্ষের বুকে এলোপ্যাথি যে ট্রিটমেন্ট প্রসেস, সেটা খুব বেশি হলে হয়তো আমরা 500 বছর আগে পেয়েছি, খুব বেশি হলে তাও ওয়েস্টের থেকে পেয়েছি। কিন্তু এর আগে 5,500 বছর আগে আমাদের ভারতবর্ষে কিন্তু আয়ুর্বেদা যে এডুকেশন হেলথ সিস্টেম, সেটা কিন্তু চালু হয়ে গেছিল। তারা যেটা বলছে, যেমন আজকে মডার্ন মেডিকেল সায়েন্স কি বলছে, যে 8,500 রকমভাবে নাকি মানুষ অসুস্থ হতে পারে, 8,500 রকমভাবে লোকের অসুখ হতে পারে। কিন্তু আয়ুর্বেদা সায়েন্স কি বলছে, শুধুমাত্র তোমার শরীরে বায়ু বেড়ে গেলেই তোমার শরীর খারাপ হতে পারে। কীরকম একটু ভালো? তার মানে আয়ুর্বেদা সায়েন্স মানুষকে বলছে প্রকৃতির অঙ্গ, কারণ প্রকৃতি যেভাবে টিকে থাকে একটা মানুষ সেভাবেই টিকে থাকে। একটা প্রকৃতি টিকে থাকে কিভাবে, সূর্যের আলো, বাতাস এবং তার সঙ্গে সঙ্গে জল, এই তিনটের ব্যালেন্সে একটা প্রকৃতি টিকে থাকে। যেমন সূর্যের আলো মানে কি, যদি 7 দিন আলো না আসে তাহলে কি হবে, গাছপালা মারা যাবে, মানুষ মরে যাবে, জীবজন্তু পুরো ধ্বংস হয়ে যাবে। এবং এই সূর্যের আলো যেভাবে পৃথিবীতে আসছে সেই জিনিসটা কিন্তু একটা দেখার ব্যাপার। তার কারণ সেই টেম্পারেচারটা যেটা মানুষ সহ্য করতে পারবে, যদি সূর্যের আলো খুব বেশি চলে আসে কাছে সেটাও কিন্তু মুশকিল। আবার টেম্পারেচার যদি খুব দূরে চলে যায়, মানে সূর্য যদি খুব দূরে চলে যায়, তাতেও কিন্তু পৃথিবী অনেক ঠান্ডা হয়ে যাবে। তখন কি হবে, সেটাও বরফে ঢেকে যাবে, মানুষের পক্ষে, জীবের পক্ষে বাঁচা খুব মুশকিল হয়ে যাবে। তার মানে সূর্যের আলো দরকার পৃথিবীতে একটা পরিমার্জিত। আবার পৃথিবীতে জল দরকার, জীবন, কারণ জল থেকেই মানুষের জীবন সৃষ্টি হয়েছে, প্রকৃতির প্রতিটা প্রাণী জল থেকেই সৃষ্টি হয়েছে। এবং আমরা যখন মায়ের পেটে থাকি তখনও কিন্তু মায়ের পেটে আমরা জলের ভেতর ডুবেই থাকি। তার মানে জীবন সৃষ্টি জল থেকে। আবার এই পৃথিবীতে বায়ু, বাতাস যদি না হয় তাহলে কিন্তু বৃষ্টিপাত হবে না, মেঘ এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাবে না। এবং বায়ুর কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রচুর পরিমাণে দরকার। এই জল, বায়ু আর সূর্যর উত্তাপ, এই তিনটের ব্যালেন্সই কিন্তু একটা পৃথিবী। এই তিনটে ব্যালেন্স আছে বলে কিন্তু একটা পৃথিবী হয়েছে। এরকম ব্যালেন্স যদি অন্য কোথাও, অন্য গ্রহে পাওয়া যেত, তাহলে কিন্তু সেখানে একটা পৃথিবী সৃষ্টি হতে পারত, জীবন সৃষ্টি হতে পারত। ঠিক একই রকমভাবে যদি একটা মানব শরীরকে আমরা দেখি, ওরাও কিন্তু প্রকৃতির অঙ্গ। ওই একই জিনিস মানব শরীরেও আছে, মানে ওখানেও কিন্তু তাপ আছে। আমি যদি আমার শরীরকে ছুঁয়ে দেখি, দেখুন এখানেও একটা টেম্পারেচার আছে, দ্যাট ইজ 98 ডিগ্রি ফারেনহাইট। যদি এটা বেড়ে যায়, 110 ডিগ্রি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বাঁচবো না। আবার যদি এটা ঠান্ডা হয়ে যায়, 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়ে যায়, তাহলে তো আমরা মরেই গেছি। আবার আমাদের শরীরে কিন্তু জলও আছে, আমাদের রক্ত, আমাদের শরীরের মধ্যে কোষ, সব কিছু কিন্তু জল আছে। প্রায় 70% আমাদের শরীরে কিন্তু জল দেখা যায়। এর সঙ্গে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বায়ু, বাতাস, তার মানে একটা পৃথিবীকে সৃষ্টি করেছে যে উপাদান, ওই একই উপাদান আমাদের শরীরকেও সৃষ্টি করেছে। আয়ুর্বেদিক সায়েন্সে এটাকে বলছে যে আমাদের যে শুধু উপাদান সৃষ্টি করেছে তা নয়,
এরা আমাদের শরীরকে ডোমিনেটও করছে, কন্ট্রোল করছে, আমাদের শরীরকে সুস্থ থাকার জন্য, অসুস্থ থাকার জন্য এরাই নিয়ন্ত্রণ করছে। যেমন কি আমাদের মাথা থেকে বুক পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু জল। মানে আমরা যদি এখন কোনো ডাক্তারের কাছে যাই বা মেডিকেল সায়েন্সের কাছে যাই, যদি আমি বলি আমার কিছু প্রবলেম হচ্ছে, ডাক্তারবাবু কী বলবে, আপনি আগে পরীক্ষা করে আসুন। বাট আজ থেকে 5,500 বছর আগে কোথায় প্রবলেমটা হয়েছে যদি আপনি বলতে পারেন, তাহলে ওরা বুঝে যেত যে প্রবলেমটা কেন। যদি মাথা থেকে বুক পর্যন্ত কোনো প্রবলেম হয়, সেটা খাসি হতে পারে, সর্দি হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, গলার প্রবলেম হতে পারে, বুকের প্রবলেম হতে পারে, অনলি বিকজ অফ জল। মানে জল শরীরে হয় বেড়ে গেছে, জল শরীরে নয় কমে গেছে। এবার এটা আমি বললেই তো হবে না, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। সাপোজ আমি বৃষ্টিতে খুব করে ভিজেছি, আমার কিন্তু হাঁটুতে ব্যথা হবে না। আমার কোথায় ব্যথা হবে? আমার গলায় কাশি হতে পারে, আমার নাকে সর্দি হতে পারে, আমার বুকে কফ বসে যেতে পারে। তার মানে এই জায়গায় কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে। তার মানে জল বাড়ার সঙ্গে সঙ্গে আমার কোথায় সমস্যা হবে? মাথা থেকে বুক। আবার আমার বুক থেকে নাভি পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু উত্তাপ। মানে আমার পেটের খাবার দাওয়া হজম, বদ হজম, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে উত্তাপ। যেমন মা ঠাকুমা বলে না যে ভাত খাবার সময় জল খেতে নেই। তার কারণ কি? ভাত খাওয়ার সময় আমাদের শরীরের অগ্নি বা উত্তাপ বাড়ে। সেই সময় যদি আমি জল খেয়ে ফেলি, তার মানে ঠান্ডা হয়ে গেলে আমার হজমের প্রবলেম হয়ে যাবে। আমাদের নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত এই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করে বায়ু। তার মানে আমাদের কোলন, আমাদের সেক্সুয়াল অর্গান, আমাদের হাঁটু, কোমর, এখানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, চোখ বন্ধ করে বলা যায় এটা বায়ুর প্রবলেম। আয়ুর্বেদিক ভাষায় এই বায়ুকে বলা হয় ভাতা। আর আমাদের যে উত্তাপ, টেম্পারেচার, একে বলা হয় পিত্ত। আর যদি জল, তাকে বলা হয় কাফা। তার মানে কাফা, পিত্ত অ্যান্ড ভাতা, এই তিনটের ব্যালেন্স আমাদের সুস্থ শরীর। আবার যদি পৃথিবীর ক্ষেত্রে দেখি, সূর্যের উত্তাপ মানে পিত্ত, জল মানে কাফা, আর যত বায়ু, দ্যাট ইজ কল ভাতা। তার মানে ওখানে পিত্ত, কাফা, ভাতার ব্যালেন্স একটা হেলদি পৃথিবী। আমাদের শরীরে কাফা, পিত্ত, ভাতা, তার একটা ব্যালেন্স সুস্থ শরীর। যখন এই ব্যালেন্স ইমব্যালেন্স হচ্ছে, পৃথিবীতেও প্রবলেম ঘটছে। যখন এই ব্যালেন্স ইমব্যালেন্স হচ্ছে, আমার শরীরেও কিন্তু প্রবলেম ঘটছে। এবার কখন ইমব্যালেন্স হয়? যখন আমার শরীরে বায়ুর প্রবলেম হচ্ছে। মানে আমার শরীরে একমাত্র বায়ুর প্রবলেম হলেই তখনই কিন্তু আমার শরীরে কোনো না কোনো প্রবলেম। এবার প্রশ্ন আসতে পারে, বায়ুর প্রবলেম কেন, কী কারণে হচ্ছে? বায়ুর প্রবলেম হচ্ছে আমাদের খাবার দাবারের জন্য। মানে যখন আমি ভুল খাবার খাচ্ছি, বেশি খাবার খাচ্ছি, খিদে নেই এমন খাবার খাচ্ছি, কিংবা খাবারের মধ্যে কোনো ডিএনএ নেই। ডিএনএটা কি? ডিএনএটা হচ্ছে খাবার দাবারের বেসিক্যালি ঠিকানা, সোর্স। মানে খাবার দাবার যখন নেচার মেড হয় বা নেচার থেকে আসে, তার একটা নিজস্ব টেস্ট থাকে, তার একটা ফাইবার থাকে, তার একটা গন্ধ থাকে। এগুলো কিন্তু তাকে বলা হয় ডিএনএ। এই ডিএনএটাকে শরীর চিনতে পারে। যেমন আমি, যদি আমাকে কেউ বলে সমীর কুমার ধারা কলকাতা, তুমি কিন্তু কোনদিন খুঁজে পাবে না। কারণ আমার একটা বিল্ডিং আছে, আমার একটা ফ্ল্যাট নাম্বার আছে, আমার একটা এরিয়ার পোস্ট অফিস আছে, পিনকোড আছে, এই সমস্তগুলো দিলে তবেই তুমি খুঁজে পাবে। ঠিক তেমনি খাবারের ভেতরেও কিন্তু ডিএনএ থাকে। যেমন তুমি একটা আমের আঁটিকে যদি আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে দাও, সেটা কিন্তু গাছ বেরোবে না। তার কারণ কি? তার ডিএনএটা ডিস্ট্রয় হয়ে গেছে, তার সোর্স কোডটা নষ্ট হয়ে গেছে। ঠিক তেমনি খাবারের মধ্যেও কিন্তু ডিএনএ থাকে। সেটা যখন শরীর চিনতে পারে, তখনই কিন্তু শরীর তাকে হজম করতে পারে। আর যখন চিনতে পারে না, তখন তাকে হজম করতে পারে না। আর যখনই চিনতে পারলো না, তখন ওই খাবারটা কিন্তু শরীরে এসে পড়ে থাকে। এবং পড়ে থাকা মানে কি? শরীর সেটা পড়ে পড়ে পচছে। এই পচে যাওয়ার ফলে আমাদের শরীরে তৈরি হয় আমা। আমাটা কিভাবে তৈরি হচ্ছে? আমাদের শরীরে যে মিউকাস মেমব্রেন, আমা মিন্স যদি তুমি জিভ দিয়ে এই গালের ভেতরে ঘষো, দেখো একটা হড়হড়ে একটা পিচ্ছিল জিনিস পাচ্ছি, এটাকে বলছে মিউকাস মেমব্রেন। মানে আমাদের বডির ভেতরে যে গাট সিস্টেম আছে, কোলন আছে, তার ভেতরকার যে লাইন, দ্যাট ইজ কল মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেন ওই খাবার পচে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরাও কিন্তু পচে যায়। এই যে পচে যাওয়া মিউকাস মেমব্রেন, এটাকে বলছি আমরা আমা বা আমাশা। আমাদের শরীর যখন ব্লাড যখন এই ফুড বা নিউট্রিশনকে কালেক্ট করছে আমাদের লার্জ ইন্টেস্টাইন থেকে বা স্মল ইন্টেস্টাইন থেকে, তখন কিন্তু বাই ডিফল্ট ও আমাকেও কিন্তু কালেক্ট করছে। আমা এই যে টক্সিন, এই টক্সিন আমাদের শরীরে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এটাকে বিষও বলতে পারি। তার মানে আমি এমন খাবার খেলাম, আমার শরীরকে আমি করলাম বিষাক্ত। এই বিষ যখনই শরীরে বাড়ছে, তখনই আমার শরীরে বায়ু বাড়ছে বা ভাতা বাড়ছে। এই বেশি হয়ে যাওয়া বায়ু আমাদের শরীরে যেখানে যেখানে গিয়ে ধাক্কা দিচ্ছে, সেখানে গিয়ে মেডিকেল প্রবলেম। মানে যদি এটা বুকে গিয়ে প্রেশার ক্রিয়েট করে, দ্যাট ইজ আমি হার্টের প্রবলেম অনুভব করছি। এই বায়ু বেড়ে গিয়ে যদি আমার গলার প্রেশার ক্রিয়েট করে, আমি থাইরয়েডের প্রবলেম অনুভব করছি। এই বায়ু যদি মাথায় গিয়ে প্রেশার ক্রিয়েট করে, আমি মাইগ্রেনের প্রবলেম অনুভব করছি।
এই বায়ু বেড়ে গিয়ে যদি হাঁটুতে প্রবলেম সৃষ্টি করে তাহলে আমি আর্থারাইটিসের প্রবলেম অনুভব করছি। তাহলে সমস্ত কিন্তু একই প্রবলেম, নাম আলাদা আলাদা। যখন হাঁটুতে প্রেশার দিচ্ছে আর্থারাইটিস, গলায় প্রেশার দিচ্ছে থাইরয়েড, পেছনে প্রেশার দিচ্ছে আমি তাকে বলছি স্পন্ডেলাইটিস, মাথায় প্রেশার দিচ্ছে তাকে বলছি মাইগ্রেন। তার মানে সমস্ত প্রবলেমের শুরুয়াত খাওয়া দাওয়া দিয়ে, ওই বায়ু বেড়ে যাওয়া দিয়ে। তার মানে কোনো মানুষ যদি বায়ুকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে, এই বায়ুটা হচ্ছে আয়ুর্বেদের হিসাবের বায়ু। হ্যাঁ, আয়ুর্বেদের হিসেবে বায়ু, যাকে আমরা ভাতা বলছি। এবার এই বায়ু নিয়ন্ত্রণ কি করে হবে? আমার খাওয়া নিয়ন্ত্রণ হলে। তার মানে ফুডকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমার বায়ু নিয়ন্ত্রণ হয়ে যাবে। মানে ফুড হ্যাবিট এমন একটা বিষয় যেটা সূত্র ধরে অনেক রোগ সারানো যায়। ডেফিনেটলি মেডিকেল ভাষায় যেমন আমরা বলি, যদি আমাদের লিভার ডিসঅর্ডার হয়ে যায়, তার কারণ আমাদের খাবার দাবারের গড়বড়ের ফলে বা বেশি খাওয়ার ফলে, ভুল খাওয়ার ফলে আমাদের লিভার খারাপ হয়ে যায়। কারণ লিভার সমস্ত খাবারের ছাড়পত্র দেয়, সেটা বডি নেবে কি নেবে না। আমরা যদি মেডিসিন খাই সেটাকে রাখবে কি রাখবে না। তাহলে বডি তার ডিসিশান মেকার লিভার। এই লিভার যখন আস্তে আস্তে খারাপ হতে থাকে, এটাকে কিন্তু মেডিকেল ভাষায় বলা হয় মেটাবলিক সিনড্রোম। তার মানে মেটাবলিক সিনড্রোম যখনই আমার শরীরে হলো বা আমার শরীরে লিভার ডিসঅর্ডার হলো, তার জন্য কারোর শরীরে ক্যান্সার হতে পারে, কারোর শরীরে আলসার হতে পারে, কারোর শরীরে থাইরয়েড হতে পারে, কারোর শরীরে সেক্সুয়াল ডিসঅর্ডার হতে পারে, কারোর শরীরে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, কারোর শরীরে আদার্স কিছু প্রবলেম হতে পারে। তার মানে সমস্ত ইন্টারনাল মেডিকেল প্রবলেম, মানে বডি যে সমস্ত রোগকে সৃষ্টি করছে, সেই মেডিকেল প্রবলেমের সৃষ্টি হওয়ার পেছনে কিন্তু একমাত্র দায়ীকে লিভার। দ্যাট ইজ কল মেটাবলিক সিনড্রোম, দ্যাট ইজ কল, যদি আয়ুর্বেদিক ভাষা বলা যায়, ভাতা, বায়ু। তার মানে এই লিভারকে ঠিক করার জন্য কি প্রয়োজন? প্রকৃত খাবার। কোনো মানুষ যদি প্রকৃত খাবার খেতে পারে তাহলে তার লিভার ঠিক হয়ে যেতে পারে। আর লিভার যদি ঠিক হয়ে যায় তাহলে তার ক্যান্সারও সেরে যেতে পারে, আলসারও সেরে যেতে পারে, ডায়াবেটিসও সেরে যেতে পারে, তার আদার্স প্রবলেমও সেরে যেতে পারে। এটার সঙ্গে সঙ্গে আরেকটা প্রবলেম কী হয়, যখনই আমাদের এই লিভার ডিসঅর্ডার হয়, আমাদের কোলনও ডিসঅর্ডার হয়ে যায়। কেন? তার কারণ তুমি ভুল খাবার খাচ্ছ, ওটা শরীর থেকে বেরোবে না, তাতে ফাইবার নেই, সেটাকে হজম করতে শরীর পারেনি। তার ফলে ওটা থেকে কি হচ্ছে, আমার শরীর থেকে, কোলন থেকে ওটা বেরোতে পারছে না, ওটা শুকিয়ে থাকছে, পড়ে থাকছে, আস্তে আস্তে আমার কোলন ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। এই যে কোলন ডিসঅর্ডার হলো, যেমন ধরো কলকাতার পৌরসভার সব ড্রেনেজ সিস্টেম খারাপ, তখন যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? কলকাতা জলে ভেসে যাবে, সেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, সেখানে মশা মাছি বেড়ে যাবে। আমাদের শরীরেও ঠিক একই রকম, যদি সেখানে কোলন ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমাদের বায়ুর প্রবণতা কনস্ট্যান্ট বেড়ে যাবে। তাহলে কোলন যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমার এই যে লিভার ডিসঅর্ডার, এই যে মেটাবলিক সিনড্রোম তোমার শরীরে হয়ে যাবে। তার মানে দুটো প্রবলেম তোমার শরীরে সাইমালটেনিয়াস টাইমে হচ্ছে, মেটাবলিক সিনড্রোম, কোলন ডিসঅর্ডার। আমি যদি সুস্থ হতে চাই তাহলে আমাকে কি করতে হবে? মেটাবলিক সিনড্রোম মানে লিভারকে ঠিক করে ফেলতে হবে, কোলনকে ক্লিন করে ফেলতে হবে, এবং সেটা ন্যাচারাল প্রসেস, খাবার দাবারের মাধ্যমে। যেমন তুমি জ্যোতিষীগিরি করতে পারো কাল থেকে। যতজন পৃথিবীতে চশমা পরে আছে তুমি বলতে পারবে ওর কনস্টিপেশনের প্রবলেম। মানে যতজন চোখে চশমা পরে আছে, তুমি জানবে তার কারণটা হচ্ছে কনস্টিপেশন। যত মোটা চশমা তত তার তীব্র কনস্টিপেশনের প্রবলেম। কারণ পেট যদি সাফ না থাকে তোমার চোখ সাফ থাকবে না। তার মানে চোখের সঙ্গে পেটের সম্পর্ক, পেটের সঙ্গে তোমার সারা শরীরের সম্পর্ক। কারণ পেট তোমাকে দেয় কি? নিউট্রিশন। পেট তোমাকে দেয় ফুয়েল, পেট তোমাকে দেয় এনার্জি। কিন্তু কোন এনার্জি তুমি নেবে? দ্যাট ইজ কল ন্যাচারাল সোর্স। আমরা যদি ন্যাচারাল সোর্স থেকে খাবার খেতে পারি, সেই খাবার আমাদের শরীরে প্রকৃত নিউট্রিশন দেয়। আর যদি আমি প্রকৃত খাবার না খাই, তাকে প্রসেসিং করে খাবার খাই, তাকে ভেজে খাই, পুড়িয়ে খাই, রান্না করে খাই, তাহলে কিন্তু সেটা আমার শরীরে আর খাবার থাকছে না। আমি তো এটাও শুনেছিলাম যে এই যে চিকেন, তন্দুর চিকেনের তো একটা জগৎ চলছে, প্রোটিন পুড়ে গেলে সেটা ক্যান্সারাসও হতে পারে না। বেসিক্যালি যদি তুমি দেখো, আমাদের পৃথিবীতে হার্বিভোরাস প্রাণী যারা, তারা কি করে? তারা গাছপালা খায়, হার্বিভোরাস। যারা কার্নিভোরাস তারা বেসিক্যালি খায় মাংস, মাংসাশী প্রাণীদেরকে বলা হয় কার্নিভোরাস। আর একটা জাতি আছে ওমনিভোরাস, যারা ঘাসপালাও খায়, মাছ মাংস খায়। 1 লক্ষ বছর আগে যখন মানুষ এসেছিল তখন কিন্তু পৃথিবীতে মানুষদেরকে বলা হতো হার্বিভোরাস। কিন্তু এখন যদি তুমি গুগল সার্চ করো তুমি দেখবে মানুষকে বলা হয় ওমনিভোরাস। তার মানে সে গাছপালাও খাচ্ছে, সে মাছ মাংসও খাচ্ছে। কিন্তু মানুষের শরীরকে যদি তুমি অ্যানালাইসিস করো তুমি দেখতে পাবে মানুষের শরীর কিন্তু হার্বিভোরাস। তার যে ডাইজেস্টিভ ট্র্যাক অনলি 30 ফিটস। কিন্তু যদি তুমি কার্নিভোরাস অ্যানিমেল, মাংসাশী প্রাণী যেমন কুকুর, বেড়াল কিংবা কুমির, বাঘ, সিংহ, এদের যদি তুমি ডাইজেস্টিভ ট্র্যাক দেখো তাহলে মাত্র 8 ফিট। তারা গিলে খায়, তাদের মুখটা কিন্তু অনেক বড়,
তাদের বড় বড় দুটো দাঁত আছে, সেখান থেকে তারা মাংস ছিঁড়ে খেতে পারে। তুমি যদি মানুষের শরীর দেখো, সেখানে কিন্তু এরকম লক্ষণ নেই। এবং যতদিন পর্যন্ত লোহার আবিষ্কার হয়নি, আগুনের আবিষ্কার হয়নি, মানুষ কিন্তু মাংসকে টুকরো করে খেতে পারতো না, পুড়িয়ে খেতে পারতো না। তার মানে মানুষ যেদিন পুড়িয়ে খেতে পেরেছে, কেটে খেতে পেরেছে, তার আগে পর্যন্ত মানুষ ছিল হার্বিভোরাস। যেদিন থেকে পুড়িয়ে খেতে পারছে, কেটে খেতে পারছে, সেদিন থেকে মানুষ হয়ে গেছে কার্নিভোরাস নয়, একদম ওমনিভোরাস। এটা কিন্তু একটা মানুষের জীবনের শরীর খারাপ হওয়ার জন্য মেন প্রবলেম। আমাদের শরীরে ননভেজ খাওয়ার প্রয়োজনীয়তাই নেই। আমাদের শরীরে নিরামিষাশী হয়ে গেছে আমিষাশী। তার মানে আমাদের শরীরের জন্য যত অ্যানিমেল প্রোটিন, অ্যানিমেল খাবার, সেটাই কিন্তু বিষের কাজ করছে। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে মানুষের কিন্তু মেন খাবার হয়ে গেছে অ্যানিমেল প্রোটিন। সে মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, দুধ খাচ্ছে, ছানা খাচ্ছে, মাখন খাচ্ছে, পনির খাচ্ছে, ঘি খাচ্ছে, বাটার খাচ্ছে, দুধ খাচ্ছে। দুধ কিন্তু আমাদের খাবার নয়। কারণ তুমি দেখবে যত স্তন্যপায়ী প্রাণী, তাদের যে মা তাদেরকে দুধ দেয়, বাচ্চাদের দুধ দেয়, খুব বেশি হলে 1 বছর। তারপর যখন বড় হয়ে যায় তখন কিন্তু তার দুধ থাকে না। তাহলে প্রকৃতি বলছে তুমি বড় হয়ে গেছো, তোমার আর দুধ খাওয়া চলবে না। তাহলে এই পৃথিবীতে সবথেকে শক্তিমান যে জন্তু বা প্রাণী, সে হচ্ছে হাতি। সে কত বছর দুধ খায়? কিন্তু আমাদের দেশের স্লোগান কি, দুধ না খেলে হবে না ভালো ছেলে। কারণ দুধে আছে ক্যালসিয়াম, দুধে আছে প্রোটিন, দুধ সুষম খাবার। আমার নিজের মা আমাকে কত বছর দুধ খাইয়েছে? খুব বেশি হলে 1 বছর। কিন্তু তারপরে আমি গরুর দুধ খেয়েছি, মোষের দুধ খেয়েছি, পারলে আমি বাঘের দুধও খাচ্ছি, প্যাকেট দুধ খাচ্ছি। তাহলে এই দুধই কিন্তু আমাদের শরীরে অটোইমিউন ডিজিজের কারণ। এই দুধেই কিন্তু আছে ক্যাসিন, যেটা কিনা ক্যান্সারের কারণ। তার মানে এই যে আমিষ খাবার তুমি বললে, আমিষ খাবারের জন্য এই যে প্রবলেম হচ্ছে, আমিষ খাবার বেসিক্যালি কি আমাদের শরীরের অ্যানিম্যাল প্রোটিন টক্সিনকে বাড়াচ্ছে, অ্যামোনিয়াকে বাড়াচ্ছে, সালফারকে বাড়াচ্ছে, ইউরিক অ্যাসিডকে বাড়াচ্ছে। তাহলে একটা মানুষের কিডনি রিলেটেড প্রবলেম, একটা মানুষের হার্ট রিলেটেড প্রবলেম, ইউরিক অ্যাসিড রিলেটেড প্রবলেম অনলি বিকজ অফ তার ওই অ্যানিম্যাল ফুড খাওয়ার জন্য। কারণ একটা ছাগলকে যদি তুমি বেশি বেশি করে মাছ মাংস খাওয়াও, ও মনে হয় 7 দিনের বেশি বাঁচবে না। আজকে মানুষ কিছুটা অ্যাডাপ্টেশন করে ফেলেছে, সেই জন্য হয়তো মানুষ খুব বেশি করে টানা হিচড়ে করে হয়তো 30 বছর বেঁচে আছে, তারপরে তার তো রোগ শুরু হয়ে যাচ্ছে। যেখানে কিনা একটা মানুষ 100 বছর, 200 বছর, 300 বছর বাঁচতো আমরা শুনেছি। এখন মানুষ তো খুব বেশি হলে 50 বছর পার করতেই পারছে না। তার আগে মানুষের কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে, হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে, লাংসের প্রবলেম হয়ে যাচ্ছে, ডায়াবেটিস তো ঘরে ঘরে চলে এসেছে, এখন ব্লাড প্রেশার চলে এসেছে। তার কারণ শুধুমাত্র তার ফুড প্রবলেম। আপনি একটা ট্যাগলাইন বলছিলেন যে আপনি তৈরি করেছেন, যে বিনা ওষুধে 100 বছর বা বেসিক্যালি আমাদের কাছে যারা আসে তাদেরকে আমরা একটা জিনিস শেখাই, 100 ইয়ার্স হেলদি মেডিসিন ফ্রি লাইফ। মানে 100 বছর সুস্থ নিরোগ ওষুধ ছাড়া বাঁচতে পারবে। বেসিক্যালি এটা আমার ট্যাগলাইন নয়। যদি আমরা ব্লু জোন সায়েন্স নিয়ে একটু পড়াশুনো করি, পৃথিবীতে এরকম 5খানা জায়গার কথা আমরা পাবো যেখানে মানুষ এখনও 120 বছর বাঁচে, উইদাউট ওষুধ, উইদাউট ডাক্তার, মানে অ্যাভারেজ এজ। ওখানে 80 বছরে মারা গেলে বলে আর্লি ডেথ। মানে স্পেসিফিক, যে হ্যাঁ আমিও শুনেছিলাম, স্পেসিফিক বেশ কিছু পৃথিবীর জিওগ্রাফিক্যাল লোকেশন রয়েছে, জাপানে আছে, অস্ট্রেলিয়াতে আছে, এরকম কিছু কিছু জায়গা। সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ এখন 120 বছর বাঁচে, যাদেরকে আমরা ব্লু জোন সায়েন্স বলছি। আবার যদি আমি আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডের কথাও বলি, জারোয়া, যাদেরকে হয়তো বলবো অসভ্য, তারা হয়তো আমাদের মতো শিক্ষা দীক্ষা জানে না, মোবাইল ফোন ইউজ করে না, পড়াশুনো জানে না, কিন্তু শারীরবৃত্তিকভাবে যদি আমি দেখি তারা কিন্তু অনেক সুস্থ। করোনাতে যত বেশি মারা গেছে মানুষ বিভিন্ন লন্ডন, চেন্নাই, বম্বে, কলকাতা, দিল্লি এসব জায়গায়, আমি যদি জারোয়ার ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু মানুষ মারা যায়নি। কারণ তারা কিন্তু অনেক সুস্থ, তার কারণ তাদের ইমিউনিটি পাওয়া তাকে বাঁচিয়ে রেখেছে। কী কারণে? কারণ তারা প্রকৃতির সঙ্গে বড় হয়, প্রকৃতির খাবার খায়। ঠিক ব্লু জোন সায়েন্সের মানুষরাও কিন্তু প্রকৃতির খাবার খায়। তাহলে এই প্রকৃতির খাবার যদি একটা মানুষ খেতে পারে, তাহলে কিন্তু মানুষ 120 বছর বাঁচতে পারে। সুতরাং এটা আমার স্লোগান নয়, এটা অলরেডি প্রমাণিত স্লোগান, 100 ইয়ার্স হেলদি মেডিসিন ফ্রি লাইফ। এখন তো লোকের একটুখানি হয় না, মানে অম্বল হয়ে গেল, আমি একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম, বা যে কোনো কথায় কথায় ওষুধ খেয়ে নিলাম, এটা একটা হ্যাবিটের মধ্যে চলে এসেছে। তা আমি যে প্রসঙ্গটা দেখিয়ে আসছিলাম, যে ধরুন পেশেন্ট, বা এখানে এখনও অনেকে যারা দেখছে তাদেরও টুকটাক টুকিটাকি সমস্যা আছে। আপনারা গেলে প্রথমে এই যে আমাকে এই যেগুলো বোঝাচ্ছিলেন, বা আমাদের মাধ্যমে দর্শকদের যেটা বোঝাচ্ছিলেন, সেগুলো ফার্স্টে বোঝান, দেন কি কনসাল্ট করেন, কিভাবে তাদের লাইফস্টাইলটা ঠিক করেন? বেসিক্যালি আজকের দিনে দাঁড়িয়ে সমাজ ব্যবস্থা একটা প্র্যাকটিস হয়ে গেছে যে তোমার যদি শরীর খারাপ হয় তুমি হসপিটালে যাবে, তুমি ডাক্তারের কাছে যাবে, এবং সেটা টিভিতে, রেডিওতে, নিউজ পেপারে, বিভিন্ন বিজ্ঞাপনে লোকে জানছে এবং সেভাবেই তারা চলে যাচ্ছে। এটাই কিন্তু মানুষের প্রথম প্রবলেম।
কারণ মানুষ আইডেন্টিফাই প্রথম করলো না এটা তার কেন প্রবলেম। সাপোজ ধরো তুমি যদি আমার হাতটা জোর করে কামড়ে দাও, আমি তো চিৎকার করবই ব্যথাতে। এবার যদি আমি ডাক্তারের কাছে গিয়ে বলি ডাক্তারবাবু আমি খুব চিৎকার করি আর এর জন্য একটা মেডিসিন দিন, ডাক্তারবাবু মাথা নেড়ে বললেন ঠিক আছে আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, একটা পরীক্ষা নিরীক্ষা লিখে দিলাম, তুমি 1 মাস খেতে থাকো সেরে যাবে। কিন্তু আমি এই চিৎকার করলাম, এই চিৎকারটা তো কোনো মেডিকেল প্রবলেম নয়। আমার শরীরের সর্দি, আমার শরীরের গ্যাস, অ্যাসিডিটি, এটা কোনো প্রবলেম নয়। এটা আমার শরীরের মেকানিজম, শরীর কলিং বেল দিচ্ছে যে তুমি যেটা খেলে বাবা সেটা কিন্তু আমি নিলাম না, সেটা আমি হজমই করলাম না, এটা খাবারই নয়, তুমি খেলে কেন? দ্যাট ইজ কল গ্যাস। তাহলে গ্যাসকে চেপে দেওয়ার জন্য, তাকে থামিয়ে দেওয়ার জন্য, তারপর তোমার বাড়িতে চোর এসেছে, তোমার বাড়িতে একটা পোষা কুকুর আছে, সে হয়তো খুব তারস্বরে চিৎকার করছে, তুমি বন্দুকটা বের করলে কুকুরটাকে মেরে দিলে, রাত্রেবেলা তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছে চিৎকার করছে বলে। তাহলে চোর কী করলো? এলো, বাড়িতে এলো, চুরি করলো, সব তোমার লুটপাট করে নিয়ে চলে গেল। আজকে আমাদের মেডিকেল প্রবলেম কিন্তু এটাই। তার মানে অ্যাসিডিটিতে শরীর বলছে তুমি যেটা খেলে ভুল খেলে, অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার দরকার নেই, ঠিক খেলে অ্যাসিডিটি হবেই না, পরের দিন থেকে ঠিক করে খাও, এমনিই হবে। তার মানে বডি আমাকে বললো ঠিক খাও, আমি বলছি অ্যাসিডিটি তুমি হবেই না, তোমার গলা টিপে মেরে ফেলে দেবো। তার মানে বডির মেকানিজমকে আমি থামিয়ে দিচ্ছি। আমার কাশি হচ্ছে, স্বাভাবিক মেকানিজমকে থামিয়ে দিচ্ছি। আমার বডিতে যেমন আমি প্রথম যখন বলা শুরু করেছিলাম যে আমার শরীরে কনস্টিপেশনের প্রবলেম, ইটস নট আ কনস্টিপেশনের প্রবলেম, ইটস আওয়ার প্র্যাকটিস। আমার চাকরিতে ট্রেনটা ছেড়ে যাবে বলে আমি ছুটে গিয়ে ট্রেনে উঠে পড়লাম, আমি টয়লেট করলাম না, ট্রেনের মধ্যে আমার টয়লেট পেয়েছে, তখন আমি ট্রেনে যেতে পারছি না, কারণ ট্রেনের মধ্যে সে টয়লেট হয়তো ছিল না। এরপর অফিসের বসের সামনে গেছি, তখন বস বলছে এক্ষুনি কাজটা করে আমাকে দাও, তখন আমার টয়লেট করার কিছু করার নেই, আমি চেপে বসে টয়লেটটা করলাম না, আমি কাজটা করলাম। বাড়ি ফিরে এসে আমার বাজার যেতে হলো, অফিসের কাজ করতে হলো, বা হয়তো বাড়ির কাজ করতে হলো, তখন আমি টয়লেট করতে ভুলে গেলাম। তাহলে এই যে আমি ভুলে গেলাম বা বডি আমাকে ডেকে পাঠালো টয়লেটের জন্য, আমি গেলাম না, এটা যদি 3-4 দিন কন্টিনিউ হয়ে যায়, এটাই তো কনস্টিপেশনের প্রবলেম। তার মানে যাকে আমি আইডেন্টিফাই করলাম আমার পাইলস, যাকে আমি আইডেন্টিফাই করলাম কনস্টিপেশনের প্রবলেম, এর জন্য আমাকে চূর্ণ খেতে হবে। তাহলে চূর্ণ খাবার তো প্রয়োজন নেই, তোমার ন্যাচারাল কল, তুমি টয়লেট যাও, তোমার কনস্টিপেশনের প্রবলেম গায়েব। শরীরের কথা শোনো, শরীর তোমাকে যে ইন্ডিকেট করছে, ঘুম পাচ্ছে ঘুমো, খিদে পাচ্ছে খাও, জল তেষ্টা পাচ্ছে জল খাও, তাকে যদি আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, সেটাই কিন্তু আমাদের শরীরের প্রবলেম। আচ্ছা, এবার আমরা কি করছি, কোনো মানুষ আমাদের কাছে এলে এই পুরো বিষয়টাকে তাকে বুঝিয়ে বলছি যে অ্যাকচুয়ালি রোগটা কোনটা। রোগটা হচ্ছে তোমার হাঁড়ি, তুমি যেখানে রান্নাঘরে রান্না করে খাচ্ছ সেই হাঁড়িটা তোমার প্রবলেম, তোমার কিচেন প্রবলেম। তাহলে রান্নাঘর যদি তুমি বন্ধ করে দিতে পারো, রান্নাঘর যদি তুমি বদলে ফেলতে পারো, তোমার রোগও কিন্তু থাকবে না, রোগ বদলে যাবে। এই জিনিসটা মানুষকে বোঝানোর জন্য সময় দিতে হয়, কারণ রোগের সঙ্গে সম্পর্ক হচ্ছে রান্নাঘরের, রোগের সঙ্গে সম্পর্ক ভাইরাসের নয়, ব্যাকটেরিয়ার নয়, বা আদার্স কিছু প্রবলেমের নয়, কিডনির নয়, লিভারের নয়। রোগের সঙ্গে সম্পর্ক হচ্ছে আমার খাবার দাবারের। খাবার দাবার কোথা থেকে আসছে? হাঁড়ি থেকে আসছে, রান্নাঘর থেকে আসছে। এবার রান্না করছে কি, আমি বাজার থেকে সবজি নিয়ে এসেছি, আমি পুঁই শাক নিয়ে এসেছি, ঢ্যাঁড়স নিয়ে এসেছি, কুমড়ো নিয়ে এসেছি, পটল নিয়ে এসেছি। সেটাকে আমি কি করছি, প্রথমে কাটাকাটি করলাম, তারপরে সেটাকে বেশ করে তেলে ফোটালাম। তেল যখন ভালো করে ফুটতে শুরু করলো, এটা কি হাইড্রোজেনেটেড অয়েল হয়ে গেল। হাইড্রোজেনেটেড অয়েল মানে কি, এটা আলকাতারা হয়ে গেল বা পিচ হয়ে গেল। তার মানে আমি পটল দিয়ে পিচ রান্না করলাম, আমি ঢ্যাঁড়স দিয়ে কুমড়ো দিয়ে পিচ রান্না করলাম, সেটাই সপরিবারে খাচ্ছি। এর সঙ্গে আমি দিলাম নুন, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো আমি মশলা, বেশ করে কুকারে সিটি দেওয়া হলো। তার মানে ফুড বা খাবারটার প্রথমে আমি তার সমস্ত সর্বনাশ করে বিষ বানিয়ে তারপরে বিষ বানিয়ে আমি আমার ছেলেকে দিলাম, আমি আমার স্ত্রীকে দিলাম, আমি আমার পরিবারের সবাইকে দিলাম। তাহলে সেই খাবারটা খাওয়ার পরে বলছি আমার পেট ভার হয়ে আছে, মাথার যন্ত্রণা করছে, আমার শরীরে হজম হচ্ছে না, আমার শরীরে নিউট্রিশন প্রবলেম হয়ে যাচ্ছে, ডাক্তারবাবু আমাকে একটু দেখুন না, আমি আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছি, ডাক্তারবাবু আমি মোটা হয়ে যাচ্ছি। ডাক্তারবাবু দেখছে রোগা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাওয়ার, তাকে ওষুধ দিচ্ছে, তাকে বলছে তুমি ডিম খাবে, তুমি মাংস খাবে, তুমি প্রোটিন খাবে, তুমি ভিটামিন খাবে। তার মানে ওই একই প্রবলেম চলছে। কিন্তু লোকটা 1 বছর 2 বছর 10 বছর 15 বছর এরপরে লোকটা ট্রিটমেন্ট করবে না, থেমে যাবে। তার কারণ তার হয় পয়সা শেষ, নয় তার এনার্জি শেষ। তখন সে মেনে নেবে যে এই প্রবলেমটা হয়তো আমার ভাগ্যের দোহাই, বা আমার জীবনে আমাকে প্রকৃতিই হয়তো দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। মানুষ যদি বুঝতে পারতো যে তার মেডিকেল প্রবলেমের মেন কারণ তার খাওয়া, তার অভ্যেস। যেদিন থেকে মানুষ রান্না করে খাওয়ার শুরু করেছে, সেদিন থেকে মানুষ নিচে যেচে তার প্রবলেম ডেকে নিয়ে এসেছে। যেমন গত 2 বছর আমি শুধু কাঁচা খাই, নো কুকড ফুড, শুধু কাঁচা। এর আগে কিন্তু আমি আমিষ খেতাম, মাছ, মাংস, দুধ, ঘি, বিরিয়ানি, পোলাও, এটা তো আমার একদম ফেভারিট খাবার ছিল। কোল্ড ড্রিঙ্কস আমার ফেভারিট খাবার ছিল। কিন্তু যেদিন আমার ডায়াবেটিস হলো
বহু ডাক্তারের কাছে আমি ঘুরে বেড়ালাম, বহু ওষুধ খেলাম, দেখলাম যে ওটা কন্টিনিউ হবে, ওটা সারবে না। তারপর যখন ওখান থেকে পড়াশুনো শুরু হলো, নিউট্রিশন নিয়ে অনেক কিছু লেখাপড়া শুরু হলো, অনেক আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, নিজের উপরে পরীক্ষা নিরীক্ষা করলাম, হাজার হাজার লোকের উপরে পরীক্ষা নিরীক্ষা করলাম, তখন দেখতে পেলাম বেসিক্যালি ডায়াবেটিসের কারণটা কী অ্যাকচুয়াল, মানুষের ব্লাড প্রেশারের কারণটা কী। তার কারণ ডায়াবেটিস বলে কোনো রোগ নেই, ব্লাড প্রেশার বলে কোনো রোগ নেই। ডায়াবেটিস মানে হচ্ছে তোমার লিভার প্রবলেম, লিভার প্রবলেম মানে তোমার খাওয়ার প্রবলেম, খাওয়ার প্রবলেম মানে তোমার হাঁড়ির প্রবলেম, হাঁড়ির প্রবলেম মানে তোমার রান্নাঘরের প্রবলেম। তাহলে যে মানুষটা রান্নাঘরে চাবি দিয়ে যেতে পেরেছে সে কিন্তু ক্যান্সার সারিয়ে ফেলতে পারবে, যে মানুষটা তার রান্নাঘরে তালা দিতে পেরেছে সে মানুষটা তার ডায়াবেটিস সারাতে পারবে। এবার এই জিনিসটা মানুষ একটা থাপ্পড়ে শিখতে পারে, 10টা থাপ্পড়েও শেখে, কেউ সারা জীবন দিয়েও শেখে না, জীবন শেষ হয়ে যায় মানুষের শিখতে শিখতে, তাও শেখে না। একই ভুল মানুষ দিনের পর দিন করে যাচ্ছে। না, এই যে ডায়াবেটিস মানে আমি আরও অনেকগুলো রোগ বললেন, কিন্তু সবগুলো নিয়ে করতে গেলে তো আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। কিন্তু ডায়াবেটিস এমন একটা সমস্যা যেটা মানে ঘরে ঘরে, তো ঘরে ঘরে যেরকম গ্যাস সিলিন্ডার, মোবাইল আছে, এরকম ডায়াবেটিস আছে প্রত্যেকের বাড়িতে, হয় বাবা মা, নাহলে এখন তো অনেকে আন্ডার 30 রয়েছে তাদেরও ডায়াবেটিস ধরা পড়ছে। আমি বলছি ধরুন এই যে আপনি বলছেন, আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে আমি বিগত 2 বছর ধরে কোনো রান্না করা খাবার খাচ্ছি না, কীরকম রুটিনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এতে কি আপনার ডায়াবেটিসে কোনো উপকার হয়েছে কি না? একদম একদম, তার কারণ এই জিনিসটা তো আমাকে অনেক জায়গায় বলতে হয়েছে, এটা নিয়ে আমি অনেক বই লিখেছি, ক্যালকাটা বুক ফেয়ারে সে বইগুলো বেরিয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ডায়াবেটিস থেকে মুক্তি, এরকম ধরনের। আচ্ছা, খাবারের হ্যাবিট নিয়ে আপনার অনেকগুলো বই আছে, সো নিউট্রিশনের হ্যাবিটস নিয়ে আমি অনেক কিছু বই লিখেছি। তো বেসিক্যালি যখন কোনো মানুষ প্রকৃতির খাবার খায় না, তখন তাকে ক্যালোরি নিয়ে ভাবতে হয় না, তখন তাকে ফ্রুক্টোজ, তখন তাকে ভিটামিন মিনারেলস ভাবতে হয় না। কারণ হাতি যখন খায় সে ক্যালোরি মেপে খায় না, সে তখন ভিটামিন আছে কি না, প্রোটিন আছে কি না কোশ্চেনেবল করে না। কিন্তু যখন ম্যানমেড খাবার আমরা খাই তখনই কিন্তু ওই প্রশ্নটা চলে আসে, ভিটামিন আছে কি না, মিনারেলস আছে কি না, বা কার্বোহাইড্রেট আছে কি না। তো বেসিক্যালি আমাদের ডায়াবেটিস যেমন একটা রোগের নাম, তেমনি একটা ক্যান্সারের রোগের নাম, তেমনি একটা ব্লাড প্রেশার রোগের নাম। আমরা বলি এই সমস্ত রোগের একটাই নাম, আলাদা আলাদা নাম নয়। যেমন কৃষ্ণের 8তর শতনাম আছে না, কৃষ্ণ একটাই, শুধু 108 নামে তাকে ডাকে, বিভিন্ন লোক বিভিন্নভাবে ডাকে। খাদ্যাভ্যাস, আমাদের শরীরের একটাই প্রবলেম, লিভার প্রবলেম, গাট সিস্টেমের প্রবলেম। তার মানে ভুল খাওয়া, দ্যাট ইজ কল্ড ডায়াবেটিক, ভুল খাওয়া দ্যাট ইজ কল্ড ব্লাড প্রেশার, ভুল খাওয়া দ্যাট ইজ কল্ড আর্থারাইটিস, ভুল খাওয়া থাইরয়েডের প্রবলেম, ভুল খাওয়া মাইগ্রেনের প্রবলেম, ভুল খাওয়া স্পন্ডাইলাইটিসের প্রবলেম। তার মানে সমস্ত জিনিসের একটাই নাম, ভুল খাবার। তাহলে কেউ যদি খাবারটাকে শুধরে নেয় তাহলে তাকে ডায়াবেটিসের জন্য আলাদা ট্রিটমেন্ট, ব্লাড প্রেশারের জন্য আলাদা ট্রিটমেন্ট, বা ক্যান্সারের জন্য আলাদা ট্রিটমেন্ট করার দরকারই নেই। রোগভিত্তিক ভাবার দরকার, রোগভিত্তিক ভাবারই দরকার নেই। রোগী তোমার না হলে আর ভাববে কি করে? এবং রোগ হবে না কেন? তুমি ঠিক খাবার খেলে রোগ শরীর এমনি ঠিক করে নেবে। এবার আপনি যে আপনার লাইফস্টাইলটার কথা বলছেন, এবারে আমি যে লাইফস্টাইলটা মেনটেন করেছি, দেখো কোনো দিন যদি কোনো মানুষ 30 বছর ধরে মাছ মাংস খেয়ে এসেছে, অল অন আ সাডেন সে ডিসাইড করলো কাল থেকে আমি মাছ মাংস খাবো না, সেটা বাড়ির মধ্যে একটা অশান্তি, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী সবার মধ্যে একটা অদ্ভুত রকম কোশ্চেন, তাহলে তুমি তো বাঁচবে না, চলবে কি করে, তোমার শরীরের ক্যালসিয়াম গলে যাবে, তুমি চোখে দেখতে পাবে না। তার মানে সো কল্ড সামাজিক যে ডায়লগ, সেটা বাড়ির লোকও বলছে। তুমি কি ডাক্তার নাকি, এত বড় বড় ডাক্তার, এত বড় হসপিটালস, তারা রিসার্চ করে বের করেছে। তো সেই জায়গায় তখন আমার খুব ছোট্ট উত্তর থাকতো যে আমি যদি ব্লু জোনে থাকতে পারতাম, বা আমি যদি আজ থেকে 1 লক্ষ বছর আগে জন্মাতাম, তখন তো ডাক্তার ছিল না, হসপিটাল ছিল না, তখন তো মানুষ প্রকৃতির সঙ্গেই সহবাস করেছে। তাহলে কিছুদিন প্রকৃতির সঙ্গে সহবাস করে দেখি না, কারণ যতদিন আমি প্রমাণ দিতে পারবো না ততদিন তো বাড়ির লোককে বিশ্বাস করাতে পারবো না। তাহলে যেই মানুষটার 350 ব্লাড সুগার, যেই মানুষটার HB1C প্রায় 8.9, সেই লোকটাকে কি করতে হয়েছে, প্রথমে তার ননভেজ খাবারকে বন্ধ করতে হয়েছে, মাছ, মাংস, দুধ, ঘি, ছানা, মাখন, এটাকে আমি বন্ধ করেছি। কারণ আমার বেসিক্যালি লিভার প্রবলেমের জন্য এই প্রবলেম। তো লিভার কি অ্যাসিড উৎপাদন করে, একদম অ্যাসিড উৎপাদন করে, এবং শরীর তাকে আইডেন্টিফাই না করার জন্য শরীরে যে সমস্ত হরমোনাল যে চেঞ্জেস হয় খাবারকে হজম করার জন্য, সেটা শরীর ঠিকমতো করতে পারে না, হরমোন কাউন্ট করতে পারে না। তার কারণ আমাদের যখন আমরা কোনো খাবার খাই না, সেই খাবারটাকে ডাইজেস্ট হয়ে গেল, এর সঙ্গে 2টো হরমোন শরীরে ক্ষরণ হয়, একটা হচ্ছে ইনসুলিন হরমোন আর একটা হচ্ছে গ্রোথ হরমোন।
তুমি দুটো নাম নিশ্চয়ই বুঝতে পারছো যে গ্রোথ হরমোন গ্রোথ করবে, ইনসুলিন হরমোন আমরা অনেকবার পড়েছি। ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনের বিশাল ভূমিকা আছে। ইনসুলিন কি করে, খাবারকে যে গ্লুকোজ আছে এসটিএইচ আমাদের ডেভেলপ বডির যে ডেভেলপ, এই যে ছোটো থেকে বড় হচ্ছে, খাবার খেলেই তো ডেভেলপ হবে। তার মানে কতটা খাবার ততটা গ্রোথ, যতটা নিউট্রিশন ততটা গ্রোথ। তার সঙ্গে সঙ্গে ইনসুলিন হরমোনও ক্ষরণ হয়। ইনসুলিন হরমোনের কাজ কি, চাবির কাজ করে। মানে খাবার দাবার যখন হজম হয়ে গেল, গ্লুকোজ ফরম্যাটে খাবার দাবার কনভার্ট হয়ে গেল, এই গ্লুকোজগুলোকে সেলের ভেতরে ঢুকিয়ে দেয় ইনসুলিন হরমোন। আচ্ছা, এটা হরমোনের কাজ। কিন্তু খাবার দাবারকে যদি আমি কাউন্টই করতে পারলাম না, কত কিলো খাবার, কত গ্রাম খাবার, তাহলে আমার শরীর কতটা ইনসুলিন ক্ষরণ করবে, কতটা গ্রোথ ক্ষরণ করবে, সে একটা ভুলভাল একটা ক্যালকুলেট করে দিল। তার ফলে আজকের দিনে দাঁড়িয়ে গিয়ে ওভার গ্রোথ। 3 বছরের বাচ্চা স্কুলে নিয়ে বই নিয়ে ব্যাগে নিয়ে সে স্কুল যাচ্ছে, মা বাবা খুব খুশি, বলছে দেখো আমার ছেলে কত সুন্দর তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তাড়াতাড়ি বড় মানে কি, তাড়াতাড়ি ডেভেলপমেন্ট। পৃথিবীতে কিন্তু আমরা মরণশীল প্রাণী, তাহলে যত দ্রুত আমাদের গ্রোথ হবে তত দ্রুত আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ তত দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে যত দ্রুত ডেভেলপ হচ্ছে। কেন ডেভেলপ? এমন খাবার খাচ্ছে তার অফুরন্ত হরমোন গ্রোথ হয়ে যাচ্ছে। এই হরমোন গ্রোথ ভুল হয়ে যাচ্ছে ভুল খাবারের জন্য। তার ফলে একটা শরীরের মধ্যে হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে। অনেক বাড়িতে কালো, যেমন আমার কাছে বাংলাদেশ থেকে একজন ফ্যামিলি এসেছিলেন, যে তাদের হরমোনাল এমন ডেভেলপ হয়েছে, 3 বছরের বাচ্চা সে তার রিয়াক্ট করছে যেন মনে 10 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চার মতো। তার হেয়ার ডেভেলপ করে গেছে, তার বডির ডেভেলপ হয়ে গেছে। মা বাবারা বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে বেড়াচ্ছে যে এটা কি করে কন্ট্রোল করবে। তার কারণ তার ওভার হরমোন গ্রোথ হয়ে গেছে শরীরে। তার ফলে কি, শরীরের মাংসপিণ্ড বেড়ে যাচ্ছে। বিএমআই, দ্যাট ইজ কল্ড বেসিক মেটাবলিক ইন্ডেক্স, মানুষের নিজস্ব একটা কাঠামো এবং তার সঙ্গে সঙ্গে ওজন, এটা একটা বডির মেকানিজম। যেমন ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তাকে ওজন করা হয়, মাপা হয় যে তার বিএমআই ঠিক আছে কি না। এবার ভাবুন, আমি একটা বাড়ি বানিয়েছি, তার ভিত দিয়েছি, আমি 2nd ফ্লোর পর্যন্ত করব, কিন্তু আমি সেখানে হয়তো 13 ফ্লোর 15 ফ্লোর বানিয়ে ফেললাম, তখন কিন্তু সেই বাড়িটা একটা রিস্ক জোনে চলে গেল। তার মানে আমাদের বডি যখন তৈরি হয়, মায়ের পেটের থেকে যখন ডিএনএ সৃষ্টি যখন হচ্ছে, তখন তার একটা মেকানিজম কাজ করে, এর কত বড় বডি হবে, এর হাইট কত হবে, ওয়েট কতটা হবে, সেটা কিন্তু বডি তার আগে থেকে মেজারমেন্ট থাকে। এবার যখনই তার মানে ওজন এবং তার আয়তন বা তার হাইটের ওপরে যখন ওজন বেড়ে যাচ্ছে, তখন তার বডির ওপরে এক্সট্রা ভার বা একটা লোড আসছে। তো তার ফলে কি হচ্ছে, আমাদের শরীর সেটা ফ্যাট বা কোলেস্টেরল, তার মানে আমরা যে সমস্ত খাবার দাবারগুলো খাচ্ছি এক্সেস খাওয়ার জন্য, তাহলে শরীরের মেকানিজম ডিস্টার্ব হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, বিএমআই ডিস্টার্ব। এবার বিএমআই ডিস্টার্ব মানে দ্যাট ইজ এক্সট্রা ক্যালোরি, কোলেস্টেরল, যাকে আমরা ফ্যাট বলছি। তাহলে ফ্যাট কিন্তু আমার অতিরিক্ত খাবার কনভার্ট হয়ে আমার শরীরে ফ্যাট। তাহলে এই পুরো জিনিসটাই কিন্তু আমার বডির মেডিকেল প্রবলেম, যে আমার প্রবলেম হচ্ছে তার জন্য দায়ী। তাহলে কেন ভুল খাবার খাওয়া, বেশি খাবার খাওয়া কিংবা অ্যানিম্যাল প্রোটিন খাওয়া? যখন আমি ন্যাচারাল কাঁচা খাবার খাচ্ছি তখন কিন্তু এই জিনিসগুলো আমাকে আর মেজার করতে হচ্ছে না, এই সমস্যাগুলো আপনার লাইফে থাকছে না। তখন আমার ফ্যাট কতটা হচ্ছে বা আমার ক্যালোরি কতটা হচ্ছে, আমার শরীরের মেকানিজম কি, তোমার খিদে পেয়েছে খাবার খাও, তোমার পেট ভরে গেছে খাবার বন্ধ করো। তাহলে আমি যখন ন্যাচারাল খাবার খাই তখন এটা নিয়ে আমার ভাবতে হয় না। সেখানে আমি কাঁচা ছোলা খাচ্ছি, পাকা পেঁপে খাচ্ছি, কলা খাচ্ছি, আপেল খাচ্ছি, মটরশুঁটি খাচ্ছি, বাদাম খাচ্ছি। তাহলে এই খাবার যখন পেট ভরে যাচ্ছে আমি খাওয়া বন্ধ করে দিচ্ছি। তার ফলে আমার অ্যাসিডিটি হচ্ছে না, আমার গ্যাস হচ্ছে না, আমার শরীরে সুগার বেড়ে যাচ্ছে না, আমার শরীরের ক্যালোরি কনজামশন বেড়ে যাচ্ছে না। যদি বেড়েও যায় শরীর অটোমেটিক তাকে বাইরে বের করে দিচ্ছে। ফাইবারের প্রবলেম হচ্ছে না, তার ফলে আমার কনস্টিপেশনের কোনো ইস্যু নেই, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম নেই, ঘুমের কোনো প্রবলেম নেই। তাহলে একটা মানুষের যদি ঘুম প্রবলেম চলে যায়, হজমের প্রবলেম চলে যায়, তার যদি কোলন ডিসঅর্ডার থেকে সে মুক্তি পেয়ে যায়, তাহলে তার রইল কি? তার লিভার কাজ করছে, হার্ট ঠিক করে কাজ করছে, কিডনি ঠিক করে কাজ করছে, তাহলে পুরো অর্গান ঠিকঠাক। কিন্তু আপনি কি একদম সকাল থেকে রাত অবধি রান্না ছাড়া খাবার? সকাল থেকে রাত অবধি কাঁচা। সেটা হয়তো প্রথম খুব বেশি পারতাম না। রুটিনটা আমাকে যদি... হ্যাঁ, একদম। সেটা আমি প্রথম হয়তো পুরোটা পারতাম না। যেমন সকালবেলা শুধু আমি ব্রেকফাস্ট করতাম, ফল, পেট ভরে ফল খেতাম। খালি পেটে ফল এই যে বারণ করে, খালি পেটে ফল খেলেই মানুষ সুস্থ থাকবে। আচ্ছা, এটা আমাকে নিজেকে করে প্রমাণ করতে হয়েছে। সেটা আমি আমার বইতেও প্রমাণ করে দেখিয়েছি যে খালি পেটে ফল খেলে মানুষ কেন সুস্থ থাকবে। আমি বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও বলতে পারি। তার কারণ ফল আমাদের শরীরে হজম হতে সময় লাগে 2 ঘন্টা। এরপরে শাকসবজি যদি আমি খাই, ভেজিটেবল যদি খাই, সেটা আমাদের শরীরে হজম হতে লাগে 3 ঘন্টা। এনি কার্বোহাইড্রেট যদি আমি খাই, ডাল, চাল, ভাত, মুড়ি, এই খাবারটা খেতে আমার সময় লাগে, আমার হজম হতে সময় লাগে 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা।
আর মাছ মাংস ননভেজ যদি আমি খাবার খাই তাহলে এই খাবারটা হজম হতে আমার শরীরে সময় লাগে 24 ঘন্টা 30 ঘন্টা, মানে দিন বা 2 দিন। এবারে তুমি ভাবো যে যদি ফলকে আমি রাজধানী এক্সপ্রেস বলি, সবজিকে যদি আমি বলি লোকাল ট্রেন, আর ননভেজকে যদি বলি আমি মালগাড়ি, তুমি একজন স্টেশন মাস্টার, তুমি দিল্লি থেকে কলকাতা ট্রেন চালাবে, তুমি কাকে আগে ছাড়বে? 3টে ট্রেনই আছে, রাজধানী আছে, লোকাল ট্রেন আছে, আবার মালগাড়িও আছে। তুমি তাহলে একই ট্র্যাকে 3টে ট্রেনকে যদি চালাতে চাও উইদাউট এনি অ্যাক্সিডেন্ট, তুমি কাকে আগে চালাবে? রাজধানীকে চালাবে ডেফিনেটলি। তুমি কিন্তু মালগাড়িকে আগে ছেড়ে দাও তাহলে কি হবে? ও তো আস্তে আস্তে যাবে। এরপর যদি রাজধানী ছাড়ো তাহলে কী হবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে আমাদের খাবার দাবারের মধ্যে রাজধানীকে ফল 2 ঘন্টায় হজম হয়ে যায়। আমাদের খাবার দাবারের মধ্যে লোকাল ট্রেনকে শাকসবজি বা কার্বোহাইড্রেট, আর ননভেজ কি একদম মালগাড়ি, গরুর গাড়ির মতো। তাহলে আমি যদি আমার শরীরে হজম প্রসেসকে ঠিক রাখতে চাই তাহলে প্রথমে আমাকে ফলই খেতে হবে, কারণ ও রাজধানী এক্সপ্রেস, ও শরীরে যাবে, তাড়াতাড়ি হজম হবে, তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাবে। এরপরে আমি কি খাবো? লোকাল ট্রেন মানে শাকসবজি, তারপরে খেতে পারি ননভেজ টাইপের খাবার। তাহলে কি হবে? উইদাউট এনি অ্যাক্সিডেন্ট আমার শরীরে কিন্তু একটা ব্যালেন্স মেনটেন হবে। এই প্রসেসে কিন্তু খাবার দরকার। আর যদি এই প্রসেসে খাবার না খাই, আজকের দিনে যে হার্ট অ্যাটাক, মানুষের যে এত বেশি স্ট্রোক হয়ে যাচ্ছে, অনলি বিকজ অফ দ্যাট, ভরা পেটে ফল খাওয়ার জন্য বা ভরা পেটে ফ্রুক্টোজ জাতীয় খাবার খাওয়ার জন্য। কারণ পেট ভরা, তখন পেটের মধ্যে কার্বোহাইড্রেট ঠাসা, আমি খেয়ে নিলাম ফল, দ্যাট ইজ কল্ড ফ্রুক্টোজ। কার্বোহাইড্রেট যেই ফ্রুক্টোজের সঙ্গে মিশবে, ইটস ক্রিয়েট আ অ্যালকোহল। আর অ্যালকোহল তৈরি হলে আমার শরীরে প্রচুর বায়ু তৈরি হবে। এই যে আয়ুর্বেদিক সায়েন্স আমি বলেছিলাম ভাতা, তার মানে আমার শরীরে ভাতা বেড়ে গেল। যেই ভাতা বেড়ে গেল, ওই ভাতা গিয়ে কি করবে? আমার বুকে গিয়ে প্রেশার দেবে, তখনই আমার বুকের ব্যথা। আমি ছুটতে ছুটতে হসপিটালে যাব, ডাক্তারবাবুর কি বলবে? মনে হয় আপনার হার্টে ব্লকেজ আছে। তাহলে আয়ুর্বেদিক সায়েন্সে বলছে এটা কোনো ব্লকেজ নয়, বায়ুর প্রেশার। যদি বায়ুর প্রেশারকে নিয়ন্ত্রণ করা যায়, তার মানে হার্টের ব্লকেজও খুলে যাবে, হার্টের কোনো ওষুধ খেতে হবে না। আবার যদি ওই বায়ু আমার মাথায় গিয়ে প্রেশার ক্রিয়েট করে, যারা মাইগ্রেনের ভুগছে, তার মানে যত মাইগ্রেন রুগী তারা কিন্তু বায়ুর রুগী, যত স্পন্ডেলাইটিসের পেশেন্ট তারা কিন্তু বায়ুর রুগী, যত থাইরয়েডের রুগী তাদের দেখা যাবে তাদের কিন্তু ওই 3 দিন ছাড়া 4 দিন ছাড়া তারা টয়লেট করে, বায়ুর প্রবলেম, খাওয়া হজম হয় না, অ্যাসিডিটি, গ্যাস। তাহলে আমি যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাকে এই প্রসেসে খাবার খেতে হবে। সেই জন্য সকালবেলা আমি খাই পেট ভরে ফল, তার সঙ্গে কি খাই? কাঁচা ছোলা, তার কারণ ইটস আ প্রোটিন, আমাদের শরীরে রোজ প্রোটিন দিতে হবে। কতটা প্রোটিন? যতটা আমার শরীরের ওজন, সেই ওজনের তত গ্রাম। মানে আমার যদি 70 কিলো ওজন হয় তাহলে 70 গ্রাম হচ্ছে প্রোটিন। এতটা প্রোটিন আমাকে খেতে হবে। আমি কি প্রোটিন খাই? ভেজ প্রোটিন, যেটা কাঁচা ছোলা থেকে আসতে পারে, কাঁচা মুগ থেকে আসতে পারে। তাহলে ভেজানো ছোলা, ভেজানো মুগ আমাকে খেতে হবে। তার সঙ্গে খেতে হবে আমাকে ফ্যাট। কতটা ফ্যাট? প্রোটিনের অর্ধেক। তার মানে 70 গ্রাম যদি আমি প্রোটিন খাই, 30 গ্রাম বা 35 গ্রাম আমার হবে ফ্যাট। ফ্যাট কোথা থেকে পাবো? নারকোল থেকে, বাদাম থেকে। তার মানে টোটাল সোর্স কিন্তু নেচার। আপেল, কলা, তরমুজ, পেঁপে, আঙুর, এর সঙ্গে কী খেলাম? কাঁচা ছোলা, কাঁচা মুগ, তার সঙ্গে কী খেলাম? নারকোল বা বাদাম। এই রেশিওতে খেলাম। পার ডে আপনি মানে একটা মানুষের কতগুলো ফল খাওয়া উচিত? আচ্ছা, এই জিনিসটা না আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, আমি তাকে বলি, আচ্ছা পার ডে কতবার টয়লেট যাওয়া উচিত? যেরকম প্রয়োজন। তার মানে প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমাদের শরীরের একটা মেকানিজম আছে, শরীরের যতটা প্রয়োজন শরীর ততটা চেয়ে নেবে। মানে আমার পেট খিদে পেলে শরীর বলছে খিদে পাচ্ছে না, আপনি রাতেও কি ফল বা এগুলোই খান? না, রাতে আমি বেশি করি স্যালাড খাই, কারণ স্যালাড যতক্ষণ শরীরে আমাদের পৃথিবীতে সূর্য থাকে ততক্ষণ পর্যন্ত ফল খেলে ভালো, সে ডাইজেশন প্রসেসটা ভালো হয়। যখন রাত্রি হয়ে যায় তখন বেসিক্যালি আমি ভেজিটেবল খেতে পারি, স্যালাড খেতে পারি। এবং এই সেই ভেজিটেবলটা কি সেদ্ধ হয় নাকি কাঁচাই হয়? কাঁচা হতে পারে, সেদ্ধ হতে পারে। সেদ্ধ মানে স্টিমড। যেমন ধরো আমি তোমাকে একটা খাবার প্রণালী বলি, কাঁচা পেঁপে। তুমি শুনে অবাক হবে, কাঁচা পেঁপে খাওয়া যায় নাকি? কাঁচা পেঁপেকে যদি খাবার প্রসেস তুমি জানো, তুমি অন্য খাবার খেতেই চাইবে না। যদি কাঁচা পেঁপেকে বেশ করে আমরা কুড়ুনিতে ঘষে ফেলি, যেমন করে পেঁয়াজ ঘষে না বা আদা ঘষে, সেভাবে যদি আমরা ঘষে ফেলি তাহলে একটা ওই চাউমিনের মতো একটা পেঁপে তৈরি হবে। সেই পেঁপের ভেতরে আমি কী করলাম? একটু বাদাম আর কাঁচা লঙ্কাকে বেটে ফেললাম, একটু সসের মতো করে, তার সঙ্গে আমি মাখিয়ে ফেললাম, একটু গোলমরিচ দিলাম, তার সঙ্গে আমি একটু বেদানার টুকরো দিলাম। সেটা যদি মিশিয়ে আমি খেতে থাকি একটু লেবু রস দিয়ে,
আমি বুঝতেই পারবো না আমি কাঁচা পেঁপে খাচ্ছি না আমি অন্য কিছু স্বর্গীয় দামি হোটেলের রেস্টুরেন্টের খাবার খাচ্ছি। তাহলে এই কাঁচা পেঁপে খেতে পারি। আবার কাঁচা বাঁধাকপিও খাওয়া যায়, যেমন আজকে দুপুরবেলা কাঁচা বাঁধাকপি খেয়েছি পেট ভরে। সেটাকে তৈরি করার প্রসেস কি ওই একই রকম প্রসেস, ছোটো ছোটো করে বাঁধাকপিটা কেটে ফেলবো, তার সঙ্গে একটু হালকা নুন আর লেবু রস মাখিয়ে সেটাকে ঢেকে রেখে দেবো। এরপর একটু বাদামকে বেটে বা নারকোলকে বেটে একটু কাঁচা লঙ্কা মিশিয়ে আমি তার সঙ্গে মিশিয়ে নিলাম সসের মতো। এই পুরো জিনিসটা মিশে যাওয়ার পরে এমন একটা স্বাদ তৈরি হয়, তুমি অবাক হয়ে যাবে যে এভাবেও বাঁধাকপি খাওয়া যেতে পারে। এবং এই খাবারটা তুমি পেট ভরে খাওয়ার পরে না তোমার অ্যাসিডিটি হবে, না তোমার গ্যাস হবে, না তোমার ক্যালোরি রিলেটেড প্রবলেম হবে, না তোমার ভিটামিন মিনারেলস প্রোটিনের সমস্যা তৈরি হবে, তুমি পেট ভরে খেতে পারবে। এরকম বহু রকম খাবার আছে, সেই খাবারগুলোকে নিয়েও কিন্তু আমরা ওয়েবিনার করি। মানে যারা আমাদের সঙ্গে জানতে চায় তাদের বিভিন্ন রকম রোগ নিয়ে, মানে আপনার যারা পেশেন্ট বা ক্লায়েন্ট যারা ক্রনিক রোগে ভুগছে, তারা হয়তো বিভিন্ন হসপিটাল ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, সারছেই না, ডায়াবেটিস সারছে না, ক্যান্সার সারছে না, কিংবা ব্লাড প্রেশার সারছে না, কিডনি রিলেটেড প্রবলেম সারছে না, তাদেরকে অনলি ফুড ম্যানেজমেন্ট করে, তাদের খাবার দাবারকে চেঞ্জ করে, তাদের এই রোগটাকে আমরা 1 মাস 1.5 মাস 2 মাসের ভেতরে কমপ্লিট আমরা কিওর করে দিতে পারি। এরকম প্রচুর পেশেন্ট আছে। যেমন গত 2 দিন আগে আমার কাছে একটা বোন মেরো ক্যান্সার, তার সারছেই না, এবং ডাক্তার তাকে ডেট দিয়ে দিয়েছে যে তোমার পক্ষে বাঁচা সম্ভব নয়, আমরা অপারেশন করে দেখতে পারি, তাতে 15 লাখ 20 লাখ টাকা খরচা হবে। গরিব মানুষ, সে কী করে সারাবে? সুতরাং সে অল্টারনেটিভ কিছু খুঁজেছিল। এবার আমাদের কাছে আসার পরে 3 মাস এই ফুড ম্যানেজমেন্ট করার পরে সে কিন্তু একজন মহামেডান। সুতরাং তার রেড মিট প্রচুর খেত, সে কনস্টিপেশনের প্রবলেম প্রচুর ছিল, গ্যাস অ্যাসিডিটির প্রচুর প্রবলেম ছিল, তার জন্য তার ব্লাড তৈরি হতো না, সেখান থেকে তার বোন ম্যারো রিলেটেড প্রবলেম, সেটাকে আইডেন্টিফাই করা হয়েছে বোন ম্যারো ক্যান্সার। যখন তার এই প্রবলেমটাকে সলভ করে দেওয়া হয়েছে, এই ফুড প্যাটার্নকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু সুপার ফুড আমরা তাকে প্রোভাইড করেছি, 3 থেকে 3.5 মাসের ভেতরে তার ব্লাড রিপোর্ট, তার যে হিমোগ্লোবিন রিপোর্ট 13 পয়েন্ট সামথিং, এবং তার বোন ম্যারো রিপোর্ট যেটা আসছে সেটা নর্মাল। এর ইউটিউব ভিডিও আছে, এবং প্রচুর এরকম পেশেন্ট আছে যারা কিনা ডায়াবেটিস থেকে, কিংবা ব্লাড প্রেশার থেকে, আর্থারাইটিস থেকে, কিংবা কিডনি রিলেটেড প্রবলেম থেকে তারা প্রায় কমপ্লিট কিওর হয়ে গেছে। তো এই সমস্ত মানুষদেরকে আমরা ওয়েবিনারের মাধ্যমে তাদেরকে টিচ করি বা নলেজ দিই, তুমি কিভাবে খেলে বা কিভাবে তোমার জীবনযাপন করলে এই রোগ থেকে সারা জীবনের জন্য তুমি মুক্তি পেতে পারো। মানে শুধুমাত্র একটা ট্রিটমেন্ট, একটা কনসালটেশন, মানসিক পরিবর্তন, মানসিক। কারণ কি, তুমি একটা পেট্রোল গাড়ি কিনেছো, তুমি তার ভেতরে ডিজেল দিয়ে যদি চালাও, তার মানে তোমার গাড়িটা তো খারাপ হবেই। তার মানে তোমার শরীর কিসে চলে, কিভাবে সুস্থ থাকে, শুধু তোমাকে যদি বলে দেওয়া হয়, তাহলে কাল থেকে তুমি সুস্থ। কি ক্যান্সার থেকে সুস্থ, কি আলসার থেকে সুস্থ, কি তোমার আর্থারাইটিস, সেখান থেকে তুমি সুস্থ হয়ে যেতে পারো। মানে আপনাদের কাছে তাহলে বিভিন্ন রোগীরা আসে, বিভিন্ন জোন থেকেও রোগীরা আসে ডেফিনেটলি। মানে ইন্ডিয়ার বাইরে থেকে প্রচুর লোক তারা আমাদের সঙ্গে কনসাল্ট করে, এবং তাদেরকে আমরা মাত্র বাংলাদেশের কথা আবার বাংলাদেশ থেকে কি হয়, কলকাতাতে প্রচুর লোক ট্রিটমেন্ট করতে আসে। তারপর এখানকার ডাক্তার যখন তাকে মানা করে দেয় বা কিছু করে, তখন তারা আমাদের অফিসে চলে আসে। আমাদের বিভিন্ন ডাক্তার দেখার পর, যেহেতু আমাদের কলকাতাতে অফিস আছে, তো কলকাতাতে তারা চলে আসে। যেমন আগামী মাসেই আমরা ওয়েবিনার করছি ভারতবর্ষের যারা কিনা বাংলা ভাষাভাষী বা পৃথিবীতে যারা বাংলা ভাষায় কথা বলে, তাদের জন্য বাংলাতে আমরা প্রোগ্রাম করছি আগামী মাসে। মানে এগুলো কি প্রতি মাসেই? প্রতি মাসে 1 মাস বাংলাতে হয়, 1 মাস হিন্দিতে হয়। শুধু আচ্ছা, এবার মানে যেহেতু অনেক যারা দর্শক রয়েছেন, এর আগেও মানে আমাদের শোতে এরকম হয়েছে যে তাদের প্রয়োজন পড়েছে, আপনার এই প্রয়োজনগুলো পড়লে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? যেমন এই যে আমরা আজকে কথা বলছি, এই কথা বলার মাধ্যমে আমরা জানিয়ে দিতে পারি যে এখান থেকে ওয়েবিনারের যে লিঙ্ক আমরা এখানে দিয়ে দেবো, আমাকে লিঙ্কটা দিয়ে দেবেন, আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব, কিংবা আমাদের যে কাস্টমার হেল্প লাইন সেটাও আমরা প্রোভাইড করে দেবো, যেখানে ঠিক আছে, তাহলে আপনি প্রোভাইড করে দেবেন, আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিন, ডেফিনেটলি। আচ্ছা, আপনারা ওয়েবিনার মারফত তাহলে এগুলো বোঝান। বেসিক্যালি একটা মানুষকে যদি না বোঝানো যায় তার ক্যান্সার, তার আলসার, ডায়াবেটিস, কারণ বেসিক্যালি এটা তো তার রোগ নয়, তার মাথারও রোগ, শুধু তার রোগ তো নয়, তার মাথারও রোগ, তার কারণ তার লাইফস্টাইলের সমস্যা, কনসেপ্ট। একটা ছেলে যদি সারা বছর পড়াশোনা না করে, তার রেজাল্ট কী হবে? খারাপই হবে। সে কালী পুজোতে ঘুরে বেরিয়েছে, লক্ষ্মী পুজোতে ঘুরে বেরিয়েছে, দুর্গা ঠাকুরও দেখেছে, হোলিও খেলেছে, এরপরে সে কালীঘাটে 6টা পাঁঠা নিয়ে চলে গেছে, মা আমি পাঁঠা বলি দেবো, তুমি আমার রেজাল্টটা ভালো করে দাও। হবে না। আজকের দিনে দাঁড়িয়ে মানুষের একই সমস্যা। হসপিটালে গিয়ে ও কী করছে, ইন্স্যুরেন্সের কাগজ ফেলে দিচ্ছে, বিভিন্ন বড় বড় হসপিটালে চলে যাচ্ছে, কি আমার টাকা আছে আমি সুস্থ হয়ে যাব।
টাকা থাকলে সুস্থ হওয়া সত্যি সত্যি অসম্ভব। তার কারণ মাইকেল জ্যাকসন সুস্থ থাকতে পারত। কারণ কি? কারণ হচ্ছে তার প্রতিদিন যে দিন যাপন, তার শরীর, লাইফস্টাইল, তার যে এনার্জি, তার সোর্স, তার নিউট্রিশন। প্রকৃতি বড় লোক বোঝে না। সেখানে কিন্তু কে রাষ্ট্রপতি, কে মুখ্যমন্ত্রী, কি রিক্সাওয়ালা, তার বোঝার জায়গাই নেই। তুমি আমাকে প্রকৃতির খাবার দেবে, আমি তোমাকে সুস্থ রাখবো। তুমি আমাকে প্রকৃতির খাবার দেবে না, তুমি যাই খাবার দাও, যত বড় রেস্টুরেন্টের খাবার দাও, আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারবো না। সুতরাং এই মেকানিজমটা যতক্ষণ একটা মানুষকে বুঝিয়ে না দেওয়া যাবে, ততক্ষণ মানুষরা তো ওই একই ভুল করবে। সে বলবে, কই কিছু তো পরীক্ষা করলেন না, কই কিছু তো ওষুধ দিলেন না আমাকে। অন্য জায়গায় কত পরীক্ষা করে, ওষুধ দেয়। আমাদের পরীক্ষা হচ্ছে প্রবলেমটা কোথায়, শুধু তুমি বলো। যদি বলো বুকে, বুঝে গেছি। যদি বলো পেটে, বুঝে গেছি। যদি বলো মাথায়, বুঝে গেছি। তার কারণ তোমার সমস্ত প্রবলেমের জন্য দায়ী তো মেটাবলিক সিনড্রোম, লিভার প্রবলেম মানে খাবার প্রবলেম মানে তোমার গাট সিস্টেমের প্রবলেম। তার মানে একটা মানুষের লিভার আর গাট যদি দুটো ঠিক করে দেওয়া যায়, বা কোলনকে ঠিক করে দেওয়া যায়, ইনপুটটা নিচ্ছে বাইরে থেকে, তবেই সুস্থ হয়ে যাবে। সুতরাং তার মেকানিজম আর কিছুই নেই যে আমি খুব ম্যাজিক করেছি এরকম কিছু নয়। কিন্তু সন্দীপ কুমার ধারা ম্যাজিক জানে এরকম কিছু নয়। ম্যাজিক ছিল, ম্যাজিকটা আছে। মানে আপনার যে পদ্ধতি, সেটা হচ্ছে যেভাবে ভারতবর্ষের ইতিহাসে যে চিকিৎসা ব্যবস্থাগুলো ছিল, আমাদের পূর্বপুরুষরা যেটা করেছেন, আয়ুর্বেদা এবং হয়তো প্রকৃতির সাথে মিশে থাকা। একদম যেভাবে আমরা পৃথিবীতে এসছি সেভাবেই যেন আমরা বাঁচতে পারি। আমরা হয়তো এখন সভ্যতার আড়ালে অনেকটা কৃত্রিম হয়ে গেছে। আমার এই চিকিৎসার প্রসেসটাকে তুমি আয়ুর্বেদা নাম দেবে, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, উমাপ্যাথি কী নাম দেবে আমি জানি না। এটা বেসিক্যালি একটা ন্যাচারাল ফেনোমেনা বলতে পারো, যে পৃথিবী যেভাবে চলছে, মানুষের শরীর পৃথিবীর সঙ্গে অ্যালাইনমেন্ট। তুমি যদি এই পৃথিবীতে বাস করতে চাও, তোমাকে পৃথিবীর বসবাস উপযোগী আহার করতে হবে, তুমি বাস করতে পারবে। তুমি করবে না, তুমি পৃথিবী থেকে চলে যাবে। মানে আমরা যত নেচার থেকে দূরে সরবো, নেচার ততই আমাদেরকেও বলবে দূরে চলে যায়, এখানে থাকা যাবে না। সুতরাং এটা তুমি একদিনে বুঝবে না, দুদিনে বুঝবে না, জীবন দিয়ে বুঝবে, সেটা ডিপেন্ড করছে তোমার উপরে। এবার আপনাকে একটা প্রশ্ন করছি সরাসরি, আপনি যে ট্যাগলাইনের কথা বলছিলেন সেই হিসাবে, একজন মানে সবাই চায় 100 বছর বাঁচতে, তাহলে 100 বছর বাঁচবো কি করে? 100 বছর বাঁচবো যদি প্রকৃতির খাবার খাই। সকাল থেকে রাত্র অবধি যদি আমি খাবার খাই, প্রকৃতির ক্ষমতা আছে আমাকে 100 বছর নয়, আমাকে আরও বেশি বছর বাঁচিয়ে রাখার। আমি সকাল থেকে কতটা প্রকৃতির খাবার খেতে পাচ্ছি, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা। আবার এই যে আমাদের কনসেপ্ট ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সত্যি কি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার খাওয়া উচিত? আমার খিদে পেলে খাবো, আমি ব্রেকফাস্ট কেন খাবো? আমার খিদে পেলে আমি খাবো, আমার লাঞ্চ কেন খাবো? আজকের দিনে দাঁড়িয়ে এই কনসেপ্টটা প্রচুর প্রবলেমেটিক, যে স্যার ডিনার তাহলে কখন খাবো, কতটা খাবো? যদি তুমি দুপুরবেলা এমন খেয়েছো তোমার রাত্রেবেলা খিদেই পায়নি, তাহলে খাবে না। তুমি রাত্রেবেলা এমন খেয়েছো তোমার সকালবেলা খিদে পায়নি, তুমি খাবে না। তাহলে এই যে জোর করে খাওয়া, এটাও কিন্তু একটা রোগ। তার মানে শুধু ন্যাচারাল খাওয়া নয়, মাথার মধ্যে আরেকটা জিনিস ঢুকে আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এর মধ্যে আবার স্ন্যাক্স। কেউ বলছে 2 ঘন্টা ছাড়া খাও। তাহলে তুমি 2 ঘন্টা ছাড়া টয়লেট যাও না, তাহলে 2 ঘন্টা ছাড়া তুমি জল খাবে কেন? কেউ বলছে এত লিটার জল খেতে হবে, এত ক্যালোরি কাউন্ট করে খেতে হবে। গরু কত লিটার জল খায়, ছাগল কত খাবার খায়, ওজন করে খায়। তাহলে পৃথিবীর প্রতিটা জীবজন্তু, যারা আকাশে উড়ে বেড়ায়, যারা মাটিতে ঘুরে বেড়ায়, যারা জলের তলায় সাঁতার কাটে, তারা কোনো কিছু গুনে খায় না, খিদে পায় খায়, খিদে পায় না খায় না। তাহলে এই মেকানিজমটাই হচ্ছে আমাদের সুস্থ থাকার মেন কারণ। মানে আপনি এই জটিল পৃথিবীতে জীবনটাকে অনেক সহজ করে দিচ্ছে। ডেফিনেটলি, যে বাস খিদে পেলে খাও, না খেলে খেও না। আর খিদে পেলে প্রকৃতি যেটা তোমার জন্য তৈরি করে দিয়েছে, বানিয়ে দিয়েছে, আপেল, আঙুর, ডাব, আখ, সেগুলো খাও। ওই যে কথা বলে, কষ্ট করে ওর ওপর আবার নিজের খোদার উপর খবরদারি করো না, খোদার উপর খবরদারি করো না। এইভাবে আপনি মানুষের জীবন 100 বছর না হোক 10-15 বছর করেও যদি বাড়াতে পারেন, তাহলে ডেফিনেটলি সেটা সমাজের জন্য অনেক উপকার হবে বলে আমার মনে হয়। আর আপনি যেটা আজকে বললেন সেটা আজকের ডেটে খুবই গুরুত্বপূর্ণ। এবং মানে আমি বলছি যে এই যে আপনার যে লাইফস্টাইলটা, এটা আমি শুধু মানে বাঙালি বলে আমরা বাংলায় শুনছি, আপনি বাংলায় করেছেন, এটা খুব ভালো লাগছে। কিন্তু এটা কিন্তু এখন আমি রিসেন্টলি মুম্বাই যখন গেছিলাম, বলিউডের বড় বড় সেলিব্রিটিস, স্পোর্টস পার্সন যারা, তারাও কিন্তু ধীরে ধীরে শুনছি অ্যাডপ্ট করছে। বেসিক্যালি কি জানেন তো, যারা সুস্থ থাকা চেষ্টা করেছে বা সুস্থ হতে গেলে
কীভাবে থাকতে হবে খোঁজার চেষ্টা করেছে, তখন কিন্তু তারা শেষ খোঁজা পেয়েছে কি, তুমি যদি সুস্থ থাকতে চাও প্রকৃতির আহার তোমাকে সুস্থ রাখতে পারে। তাহলে এই জিনিসটা ওরা জেনেছে, মেনেছে, তাই ওরা কন্টিনিউ করছে। আজকে যদি আমরাও জানতে পারি, মানতে পারি, আমরা সুস্থ থাকতে পারি। ডেফিনেট। এই যে জানা ব্যাপারটা, এই যে নিউট্রিশন, এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু আমরা একটা নলেজ শেয়ারিং প্রোগ্রাম বা একটা এডুকেশনাল প্রোগ্রাম তৈরি করেছি, দ্যাট ইজ কল নিউট্রিশন এডুকেশন প্রোগ্রাম। পিপল ইউনিভার্সিটি অফ কানাডা অ্যান্ড ফিওনা একাডেমি এরা জয়েন্ট ভেঞ্চার করে একটা এডুকেশন প্রোভাইড করে, যারা কিনা ক্লাস 12-এ পড়াশুনো করছে তাদের, বা 18+ এজ যাদের, তাদেরকে কী করছি আমরা ডিজিটালি এই নিউট্রিশন এডুকেশনটা প্রোভাইড করছি। 9 মাসে অনলাইন করতে পারে, ডিজিটালি করছে, রিজনাল ল্যাঙ্গুয়েজে করছে। বাংলা ভাষা যদি কথা বলে বাংলাতে বলবে, নয় যদি হিন্দিতে কথা বলে হিন্দিতে তারা পড়াশুনো করবে, ইংরেজি যদি বলে তারা ইংরেজিতে পড়াশুনো করতে পারে। তাদের স্টাডি মেটেরিয়ালস, কোর্স মেটেরিয়াল সব কিছু প্রোভাইড করছে এই পিপল ইউনিভার্সিটি অফ কানাডা। এবং এই এডুকেশনটা শুধু তার ব্যক্তিগত জীবন নয়, তার ফ্যামিলি জীবন, এবং এটাকে যদি সে কেরিয়ার করতে চায়, সে কিন্তু ভবিষ্যতে গ্লোবালাইজ কেরিয়ার করতে পারে এই এডুকেশনের মাধ্যমে। সেটা আপনারা করছেন? সেটাও আমরা প্যারালাল ভাবে করছি। মানে আমরা শুধু ট্রিটমেন্ট নয়, মানুষকে এই বিষয়ে অ্যাওয়ারনেস এবং শিক্ষা প্রদানটাও আপনারা দুটোই করছি। কারণ আগামী দিনে কিন্তু এখন যখন মেয়েদের বিয়ে হয়, তুমি দেখবে সেখানে কিন্তু তাদের ব্লাড টেস্ট করা হয়, থ্যালাসেমিয়া আছে কিনা, এইডস রিলেটেড প্রবলেম, ভাইরাস আছে কিনা। কিছুদিন পরে কিন্তু তাকে জিজ্ঞেস করা হবে, তুমি নিউট্রিশন জানো তো? নিউট্রিশন না জানলে তার কিন্তু বিয়ে হবে না। কেন? কারণ বাড়ির ওই মেয়েটাই তো বাড়ির রান্নাঘরকে সামলায়, বাচ্চাকে খাওয়াবে, শ্বশুর শাশুড়িকে খেতে দেবে, স্বামীকে খেতে দেবে। তাহলে ওই মানুষটা যদি গড়বড় করে ফেলে, মেয়ে হোক পুরুষ হোক সবাইকেই, পুরো বাড়িটার কি হচ্ছে, ওই খাবারটা তার শরীরে বিষ হয়ে তাকে ডিস্টার্ব করছে, ওই খাবারটাই তার ডায়াবেটিস, ওই খাবারটাই তার ব্লাড সুগার। তাহলে একটা মানুষের যদি না জানা হয় কি খাবে, তাহলে কিন্তু একটা হিউজ প্রবলেম। সুতরাং আগামী দিনে প্রতিটা মেয়ের, প্রতিটা মানুষের জেনে নেওয়া দরকার নিউট্রিশন সম্বন্ধে, এবং নিউট্রিশন সম্বন্ধে যদি জানতে হয় তাকে কিন্তু নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে হবে। সুতরাং সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে সহজে অ্যাভেলেবেল করে দিচ্ছি। ডেফিনেটলি আপনি এরকমভাবে মানুষকে বাঁচাতে থাকুন, আর পরে সময় হলে আরও একবার বসবো, কারণ আলোচনা এই বিষয়ে এতটাই একটা ভাস্ট সাবজেক্ট যে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তবে আশা করছি আজকে আপনার নলেজ শুনে মানুষের ডেফিনেটলি তাদের ভাবনা চিন্তার বদল ঘটবে এবং তারা ভালো থাকার জন্য চেষ্টা করবে। আর ডেফিনেটলি আপনি তো যদি কেউ আপনার সাথে কনসাল্ট করতে চান, আমরা ওনার ডিটেলসটা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। পরে নিশ্চয়ই আরও একবার দেখা হবে। আজকের জন্য আসার জন্য অনেক ধন্যবাদ আমাদের এখানে। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আরও কি জানতে চান এই বিষয় নিয়ে সেগুলো কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে ভবিষ্যতে আরও এপিসোড করার চেষ্টা করব। তবে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।